আমাদের আজকের গল্প জমিদার বাড়ির গুপ্তধন। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, সব্যসাচী, সৌমিক এবং আমি অপূর্ব। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আর গল্পটি ভালো লাগলে লাইক এবং হাইপ করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। জমিদার বাড়ির নানা তদন্তে আমাকে আজ পর্যন্ত বেশ কয়েকবার জড়িয়ে পড়তে হয়েছে। তার মধ্যে জমিদার বাড়ির খুন ছাড়াও আরও অনেক অদ্ভুত অপরাধ জড়িত ব্যাপারে আমাকে মাথা ঘামাতে হয়েছে। আমার গোটা জীবনে আমি এমন অনেক অদ্ভুত তদন্ত দেখেছি যেগুলো সাধারণ নয়, কিন্তু তার মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত তদন্ত আমার সামনে এসেছে যেগুলো সমাধান করতে গিয়ে যেমন আমাকে বেশ বেগ পেতে হয়েছে, তেমন শেষ পর্যন্ত এর আসল রহস্য উদ্ঘাটন করতে রীতিমতো যাকে বলা যায় আমি ব্যর্থ হয়েছি। একদম শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু আমার সামনে এসেছে যেগুলো গোটা তদন্তটাকে যেন আবার নতুন করে সাজিয়ে তুলতে বাধ্য করেছে। ঠিক তেমনই একটা তদন্তের কথা আজ বলবো। তখন বড় সাহেবের সৌজন্যে কিংবা আমার দুর্দশার খাতিরে আমায় পুলিশের সাধারণ তদন্তের বাইরে বিশেষ বিশেষ ব্যাপারে তদন্ত করতে দেওয়া হতো না। ব্যাপারটা আমার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু বড় সাহেব নিজেই বলতেন, দেখো প্রিয়নাথ, তোমার যা বুদ্ধি এবং কেস সমাধান করার যে আশ্চর্য ক্ষমতা, তাতে তোমাকে সাধারণ চুরি, ডাকাতি, ছিনতাই এসবের জন্য থানায় বসিয়ে রাখাটা বোকামি। কিন্তু বড় সাহেব, কেস না থাকলে মানে মানে এই শুধু শুধু বসে থাকতেও যে আমার আর ভালো লাগে না। তুমি থানায় যেমন আছো তেমন থাকো। তোমার সাহায্যের জন্য তোমার থানায় কনস্টেবল, পুলিশ অফিসার সবাই থাকবে, কিন্তু যখন আমার প্রয়োজন হবে আমি কিন্তু তোমায় আমার কাছে ডেকে নেব। তুমি বুঝতে পারছো না, এমন অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে যেগুলোর সমাধান করা পুলিশের সাধারণ অফিসারদের পক্ষে সম্ভব নয়। সেখানে তোমার বুদ্ধিটা কাজে লাগবে। এমনই একদিন বড় সাহেবের ডাকে লালবাজার গেলাম। দেখলাম বড় সাহেব সেখানে বসে আছেন। তার সামনে উল্টো দিকের চেয়ারে বসে আছে এক প্রবীণ ভদ্রলোক, বয়স্ক চেহারা, মাথায় একটা লাল আর হলদে রঙের ভারী পাগড়ি, পরনে সাদা ধকধকে ধুতি, পাঞ্জাবিতেও বেশ কারুকার্য করা, গলায় সোনার চেইন, হাতে সোনার আংটি, এমনকি হাতের শক্ত লাঠিটার কাছেও সোনা বাঁধানো। আমি যখন দরজার কাছে গিয়ে দাঁড়ালাম তখন বড় সাহেব আমায় দেখতে পেয়ে ভেতরে ডেকে নিলেন। বললেন, পরিচয় করিয়ে দিই, এই হলো দারোগা প্রিয়নাথ। আমি এতক্ষণ ধরে আপনাকে এর কথাই বলছিলাম। প্রিয়নাথ, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন জমিদার কৃষ্ণমোহন রায়। ওনার বাড়ি ফাল্গুন গ্রামে। আশা করি ফাল্গুন গ্রামের কথা তুমি শুনেছ। সেখানকার জমিদার বংশ আজ প্রায় 100 বছরের বেশি হলেও সেখানে জমিদার বংশ রয়েছে। আমার সঙ্গে কৃষ্ণমোহন বাবুর সম্পর্ক বেশ ভালো, আর সেই সূত্রেই। না না বড় সাহেব, এই নিয়ে আপনি কোনো কিছু বলবেন না। দেখি দেখি তো প্রিয়নাথ বাবু কোনো কিছু বুঝতে পারেন নাকি। বলুন তো প্রিয়নাথ বাবু, হঠাৎ করে আমার এখানে আসার কারণটা কি? আমি কিছুক্ষণ চুপ করে ভেবে বললাম, জমিদার মশাই, মনে হচ্ছে হঠাৎ করে কোনো ঘটনার জন্য আপনাকে এখানে আসতে হয়েছে। সেটা যতদূর সম্ভব কাল রাতের দিকে ঘটেছে। ঘটনাটা এমন কিছু সেটা চট করে বাইরের কাউকে বলা সম্ভব নয়, আর তার জন্য আপনি বড় সাহেবের কাছে এসেছেন। বাইরে যে ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেটা আপনার ব্যক্তিগত, অর্থাৎ জমিদারি কিংবা আপনার পারিবারিক অবস্থা ভালোর দিকে। এত কিছুর পরেও আপনি এখানে এসেছেন যখন, তাহলে সমস্যাটা আপনার পারিবারিক কিংবা ব্যক্তিগত স্তরে। এছাড়া তো এই মুহূর্তে আর কোনো কিছু মনে হচ্ছে না।
আর একটা কথা মনে হচ্ছে যে বড় সাহেব যখন আমায় এ সময় ডেকেছেন তখন বড় সাহেব চান আমি আপনার সেই সমস্যার সমাধান করি। আমার কথায় জমিদার কৃষ্ণমোহনবাবু অবাক হয়ে তাকালেন বড় সাহেবের দিকে। বড় সাহেবের মুখে মিটিমিটি হাসি। আপনি আপনি একদম ঠিকই বলেছেন বড় সাহেব। দারোগা প্রিয়নাথ বাবু আমার কাজটা করতে পারবে। তবে হ্যাঁ, আপনাকে যা বলেছি ব্যাপারটা এখনই কিন্তু পাঁচ কান করবেন না। গোটা ব্যাপারটাই আমি আপাতত ওই দারোগা বাবুকে জানাচ্ছি, তারপর তার সাহায্য নিচ্ছি। যদি কোনো কিছু হয় তাহলে দারোগা বাবুর মারফত আপনি নিশ্চয়ই জানতে পারবেন। কৃষ্ণমোহনবাবু আমায় তৈরি হয়ে নিতে বললেন। বড় সাহেবের নির্দেশে আমিও বাড়ি ফিরে এসে ঝটপট তৈরি হয়ে নিলাম। তদন্তটা কী এবং কোন রহস্যের ব্যাপারে আমাকে ফগুন গ্রামে যেতে হবে সেটা জানতে না পারলেও এতটুকু আমি নিশ্চিত ছিলাম যে অতি সাধারণ ব্যাপার হলে বড় সাহেব আমাকে সেখানে ডেকে পাঠাতেন না। এর আগেও বেশ কয়েকটা ব্যাপারে বড় সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কিংবা সরাসরি আমাকে যেতে হয়েছে, যেখানে তদন্ত সমাধান করতে আমার কাল ঘাম ছুটেছে। কৃষ্ণমোহনবাবু বোধহয় তেমনই কোনো একটা ব্যাপার নিয়ে এসেছেন। আমি তৈরি হয়ে দুপুরের দিকে যখন বড় সাহেবের কাছে ফিরে গেলাম, তখন দেখি বড় সাহেব কৃষ্ণমোহনবাবুকে চুপি চুপি কী যেন বলছে। ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। আমি আস্তে আস্তে শুনতে পেলাম যে বড় সাহেব বলছেন, আপনি কোনো চিন্তা করবেন না কৃষ্ণমোহন বাবু। শুনুন, এই ব্যাপারটা বাইরে যেন একদম জানাজানি না হয়। শুধু লোক জানাজানি কেলেঙ্কারি হবে তা নয়, তাহলে কিন্তু তার সঙ্গে আপনার বাড়ির ওপর অনেকের নজরও পড়বে। প্রিয়নাথ যথেষ্ট বিশ্বস্ত, আর তাছাড়া সে আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে শুধু আমি বলে বলছি না। প্রিয়নাথ পুলিশ অফিসার হিসেবে যেমন সৎ এবং গোয়েন্দা হিসেবে তার মতন তীক্ষ্ণ বুদ্ধি আর কেউ রাখে না। তবে একটা কথা বলবো, আপনার সমস্ত সত্যি কথা কিন্তু প্রিয়নাথকে বলবেন। সে মানুষ বোঝে। শুধু পুলিশ হয়ে পুলিশের মতোই ব্যবহার যে সব জায়গায় করা যায় না সেটা সে জানে। তাই তাকে সমস্ত কথা যদি খুলে বলেন আপনার, তাহলে কম ক্ষতি হবে, মানে ক্ষতিটা হবেই না বলতে গেলে। বুঝতে পারলাম যে ব্যাপারটা শুধু জটিল রহস্যময় তাই নয়, তার সঙ্গে এমন অনেক ব্যাপার রয়েছে যেগুলো রীতিমতো সমস্যায় ফেলতে পারে। আমি দরজার কাছে ধাক্কা দিয়ে একবার গলা খাকারি দিয়ে উঠি। ঘরের ভেতর থেকে বড় সাহেব অপেক্ষা করতে বললেন কয়েক মিনিট। তারপর আমরা লালবাজার থেকে বেরিয়ে কৃষ্ণমোহনবাবুর ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম। বড় সাহেবকে বিদায় জানিয়ে লালবাজার থেকে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। ঘোড়ার গাড়ি কলকাতার গঙ্গা সংলগ্ন চত্বর ছাড়িয়ে পশ্চিমে, অর্থাৎ উত্তর পশ্চিম মুখে ফগুন গ্রামের দিকে রওনা দেওয়ার পরে প্রথম কথা বলল কারওয়ান। জমিদার বাবু, আপনি দারোগা বাবুকে আনার জন্যই লালবাজার এসেছিলেন? এই দারোগা বাবুর ব্যাপারে তুই বেশি কিছু জানিস না রে হরিলাল। যদি জানতিস তাহলে এমন কথা বলতিস না। পরিবারের এমন অবস্থা থেকে আমাদের রক্ষা করতে যাচ্ছেন উনি। কিন্তু আপনার সমস্যাটা কি সেটাই তো আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না। জমিদারবাবু, যদি আসল ব্যাপারটা আমার কাছে কিছু বলেন তাহলে সুবিধে হয়। বলবো বলবো, সব কিছু বলবো। এখান থেকে অনেকটা পথ যেতে হবে, সেই পথেই আপনাকে সব কিছু বলবো। আগে আপনাকে খানিকটা সময় দিচ্ছিলাম স্বাভাবিক হওয়ার জন্য। আসলে এত তাড়াতাড়ি বড় সাহেবের কথা এবং আমার অনুরোধে আপনি যে আমাদের সঙ্গে আসতে রাজি হবেন, তাতেই আমি খুব অবাক হয়েছিলাম। এই সব কিছু আমার অভ্যেস আছে, আপনি তা নিয়ে ভাববেন না জমিদার মশাই। আপনি বলুন আসল ব্যাপারটা কি। সেটা না জানা পর্যন্ত তো আমি কিছুই করতে পারবো না। দেখুন, আমার নাম কৃষ্ণমোহন রায়। ফল্গুন গ্রামে আমাদের জমিদারি প্রায় 100 বছরের আগের সময় থেকে চলে আসছে। বর্তমানে আমি সেখানকার জমিদার। আমার এক ছেলে আছে, বৌমা, নাতি আর আমার স্ত্রী, সে যদিও অসুস্থ। বাড়িতে আমার পরিবার বলতে এই কজন। তাছাড়া একজন নায়েব রয়েছেন যে সবকিছু দেখাশোনা করেন। তাছাড়া ওই কাজের লোক, দারোয়ান, এই সমস্ত নিয়ে আরো কিছু জন। এই যে হরিলালকে দেখছেন, হরিলাল আমার বাড়িতেই থাকে, সে গাড়ি চালায়। এই হলো আমার পরিবার। বাকিটা আপনাকে আস্তে আস্তে বলবো। তবে কাল রাতের বেলা আমার বাড়িতে জানেন একটা ঘটনা সত্যি সত্যি ঘটেছে। কাল রাতের বেলা বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতরে কারা যেন ঢুকেছিল।
গভীর রাতের দিকে আমাদের বাড়ির দারোয়ান রামচরণের চিৎকার শুনতে পেয়ে আমাদের ঘুমটা ভাঙে। যতক্ষণে আমরা বাইরে বেরিয়ে এসেছি ততক্ষণে রামচরণকে কারা যেন খুন করে রেখে গেছে। বাড়ির বড় গেটটা খোলা। আমি তো আর এই বয়সে দৌড়াদৌড়ি করতে পারি না। আমার ছেলে, বাড়ির আরো কয়েকজন মিলিয়ে ততক্ষণে বাইরে বেরিয়েছিল, কিন্তু কাউকে দেখতে পাইনি। তবে সন্দেহ করা যায় বাড়ির বাইরে বেশ কয়েকজন লোক এসেছিল এবং তারা বাড়িতে ঢুকেছিল। রামচরণ তখন প্রায় মরমর অবস্থা। তার গায়ে ছুরির কোপ বসেছে, এমনকি গলাটাও মারাত্মকভাবে জখম হয়েছে। তাকে দেখে সঙ্গে সঙ্গে কবিরাজকে ডাকা হয়েছিল। কবিরাজ শেষ মুহূর্তে এসে কোনো কিছু করতে পারেননি। তবে মৃত্যুর আগেই রামচরণ আমায় কয়েকটা কথা বলে গিয়েছিল, আর সেগুলোই আমায় বড় ভাবায়। কি কথা বলে গিয়েছিল? কি কথা বলে গিয়েছিল সে কথা আপনাকে না হয় আমি পরেই বলবো, সেটা আসল গুরুত্বপূর্ণ নয়। তবে তার সঙ্গে আমাদের জমিদার বাড়ির একটা ইতিহাসের কথা আপনার জানা দরকার। আপনি হয়তো জানেন কলকাতার এই অংশটা এখন যেমন একটু উন্নত হতে শুরু করেছে, আগে কিন্তু তেমন ছিল না। ইংরেজরা এখানে এসে বসতি স্থাপন করার পর নিজেদের প্রয়োজনে নানা কাজ করেছে। একথা আলাদা করে তো আপনাকে বলার মতো কিছু নেই। আপনিও একজন ভারতীয়, আমিও ভারতীয়। নিজের প্রয়োজনে এবং পরিবারের প্রয়োজনে ইংরেজ পুলিশের সঙ্গে তাদের সঙ্গে একটা ভাব বজায় রেখে চলতে হয়। তবে সেসব কথা আপনাকে বলা অপ্রয়োজনীয়। আপনার ব্যাপারে আমি এর আগেও অনেক শুনেছি। পুলিশের চাকরি করলেও আপনি মনে প্রাণে আদ্যপ্রান্ত যে একজন এদেশীয় ভারতীয় মানুষ, এ কথা আমিও জানি। তাই সেসব আর বলছি না। এসব কথা বলার আসল কারণ হলো, আজ থেকে 100 বছর আগে যখন এই দেশে ইংরেজদের পা পড়েনি, তখনও কিন্তু ওই ফল্গুন গ্রাম ছিল। আর এই ফল্গুন গ্রামে আমার পূর্বপুরুষ শিবমোহন রায় ছিলেন সেখানকার জমিদার। তার আমলে ওই ফল্গুন গ্রামের শেষের দিকে জঙ্গলের মাঝে একদল ডাকাতের বাস ছিল। তবে সেই ডাকাতরা কিন্তু মানুষ খুন করত না সহজে। আশেপাশে নানা গ্রামে এখানে ওখানে যেখানে যেখানে সাধারণ মানুষের ওপর কোনো অর্থবান মানুষেরা অত্যাচার শুরু করত, তখনই তারাই হতো এই ডাকাতের দলের লক্ষ্য। ডাকাতের দলের মধ্যে প্রধান ছিল রামু ডাকাত। অনেকে বলে রামু ডাকাতের সঙ্গে নাকি আমার সেই পূর্বপুরুষ শিবমোহন মাঝে মাঝে গভীর রাত্রে নিজের বাড়ির পেছনে দেখা করতেন। এসব গল্প কথাও হতে পারে, সত্যিও হতে পারে। আসল কথা হলো, আমাদের জমিদার পরিবারের পূর্বপুরুষের আমল থেকেই সাধারণ মানুষকে সাহায্য করার একটা ব্যাপার ছিল। কিন্তু ডাকাতের দলের সঙ্গে তাদের এক প্রত্যক্ষ যোগাযোগও ছিল। তাই আমার বাবা রামমোহনের আমলে কিন্তু এই সমস্ত কিছু ছিল না। তাছাড়া ইংরেজরা ততদিনে এই দেশে পদার্পণ করেছে। ডাকাতরা ইংরেজদের হাতে অনেকে ধরা পড়েছে, না হলে মারা গেছে। বাবার সাহায্যে যারা ছিল আমাদের ফল্গুন গ্রাম এবং আশেপাশের ডাকাতের দলের সঙ্গে যুক্ত, ইংরেজদের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের ভালো পথে বাবাই ফিরিয়ে এনেছিলেন। মোদ্দা কথায় বলা যায়, এখন আমাদের গ্রামের আশেপাশে ডাকাতের দলের উপদ্রব যেমন নেই, তেমন আমার সময়ে জমি জমা সম্পত্তি এ সমস্ত নিয়ে বেশ বেশ ভালোই আছি। দু একটা ব্যবসাও রয়েছে। সেটা তো বুঝতে পারলাম না জমিদার মশাই। আছে আছে। আমার বাবা মৃত্যুর আগে আমায় বলেছিল, এ বাড়িতে কোথাও শিবমোহনের আমলের গুপ্তধন লুকিয়ে রাখা আছে। আসলে সেই রামু ডাকাত অত্যাচারীদের বাড়িতে ডাকাতি করে এসে সমস্ত কিছু জমা করত শিবমোহনের কাছে। গোপন জায়গায় শিবমোহন এবং রামু ডাকাত সেই সমস্ত ধন সম্পদ জড়ো করে রাখত। টাকা তারা কিন্তু সেখান থেকে কোনোদিনই কিছু নিত না। ডাকাতের ভরণ পোষণের সমস্ত খরচ শিবমোহন নিজেই চালাতো। খুব প্রয়োজনে কিংবা গ্রামে অন্য কোথাও দুর্ভিক্ষ, তখন তো নানা সময় নানা কিছুই লেগে থাকতো। হ্যাঁ, বুঝতে পারছেন, চরম বিপদের সময় সেই সমস্ত কিছু থেকে অর্থ বার করে তাই দিয়ে শিবমোহন রামু ডাকাতের সাহায্যে গরিব মানুষদের সেবা করত। এরপর রামু ডাকাত হঠাৎ করেই মারা যায়, আর তারপরেই তার দলও ছিন্নভিন্ন হয়ে যায় কিভাবে যেন। বাকি যারা ছিল তারা শিবমোহনের আমলে ভালো মানুষ এবং এই আশেপাশের গ্রামে বাস করতে শুরু করে। কিন্তু শিবমোহন এবং এই রামু ডাকাতের অর্জিত সেই সম্পত্তি কোথায় আছে
এবং তার পরিমাণ কতটা সে কথা কিন্তু আর কেউ জানতে পারে না। এই সমস্ত তো অনেক বছর আগের কথা। আজ থেকে 100 বছর আগে মানে তো অনেকটাই সময়। সে কথা ঠিক, কিন্তু এই সব কিছু যে আমাদের জমিদার বাড়ি কিংবা আশেপাশেই কোথাও লুকিয়ে রাখা আছে, সে ব্যাপারে ওই শিবমোহনের পরের বংশধররা সবাই আন্দাজ করতে পারলেও সেই সমস্ত নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। হ্যাঁ, একদম কেউ মাথা ঘামায়নি। প্রথমত তাতে লেগে রয়েছে অন্য মানুষের রক্ত। যতই হোক না কেন, তা হলো ডাকাতের অর্জিত সম্পত্তি। তাছাড়া আমাদের অর্থ সম্পত্তিও নেহাত কম ছিল না, তাই ওগুলো খোঁজ করার প্রয়োজন কোনোদিনই হয়নি। তার মানে এতদিন পর হঠাৎ আপনার মনে হয়েছে সেই সম্পত্তির খোঁজ করার জন্য, তাই তো? আমিও সেটা করতাম না যদি না নায়েব মশাই আমাকে এই ব্যাপারে সচেতন করতেন। আর তাছাড়া ওই যে বললাম, রামচরণের খুন। মনে করুন, রামচরণের খুনের সঙ্গেও এর একটা গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু আমার একার পক্ষে সেই সম্পর্ক আর সেই সঙ্গে সেই সম্পত্তি খুঁজে বার করা যেমন অসম্ভব, তেমন রামচরণকে মেরে হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে গেল কে, সেই কথাটাও আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ফলগুন গ্রাম থেকে থানা অনেক দূরে। তাছাড়া বড় সাহেবের সঙ্গে আমার পরিচয় ভালো রয়েছে। সকাল সকাল বড় সাহেবের কাছে এসে সমস্ত কথা জানিয়েছিলাম। রামচরণের মৃতদেহটা আমি এখানে পাঠাবার ব্যবস্থাও করে দিয়েছিলাম। তা সমস্ত কিছু বড় সাহেব নিজে দেখাশোনা করবেন বলেছেন এবং তা জানিয়েও দেবেন বলেছেন। যদিও তার গলাতে আঘাতের জন্যই মৃত্যু হয়েছে তা আমি ভালো করেই জানি। এবার এই সময় আমাদের ওপর যদি আবার আক্রমণ হয় কিংবা কোনো এক অদৃশ্য কারণে আমাদের বাড়ির ওপর যদি আক্রোশবশত আবার কারোর খুন হয়ে থাকে, এ সমস্ত কিছু মিলিয়ে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না দারোগাবাবু। কি করব বুঝতে পেরেছেন? আমি একদম বুঝে উঠতে পারছিলাম না যে কি করব বা কি করা উচিত। বুঝতে পেরেছি। তার মানে আপনাদের এই রায়বাড়ির জমিদারি সম্পত্তি এবং তার সঙ্গে হঠাৎ করে বাড়ির ওপর এমন আক্রমণ, এ সব কিছুর জন্যই আপনি আমায় নিয়ে যেতে চাইছেন, তাই তো? আপনি আপনি ব্যস্ত মানুষ, আপনাকে নিয়ে যাওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। আমি বড় সাহেবকে সমস্ত কথা বলে সাহায্য চেয়েছিলাম। বুঝতেই পারছেন, আমরা এ ব্যাপারে কি করব জানি না। যদি বাইরে থেকে কেউ আমাদের বাড়িতে আক্রমণ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তাহলে তো মানে পাহারাদার কিংবা আমরা মিলে তার মোকাবিলা কতটা করতে পারবো সেটাও বলতে পারি না। যদিও কোনো ডাকাতের দল ওই গুপ্তধনের সন্ধান পেয়ে বাড়িতে এসে থাকে, তাহলে ভাবুন, তখনই বড় সাহেব আপনার কথা বললেন। আপনি নিজে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখাশোনা করলে না খুবই ভালো হয়। না হলে পুলিশি পাহারার কথাই আমি বলেছিলাম, তবে তিনি আপনার কথা বললেন, প্রথমে প্রিয়নাথ গিয়ে কয়েকটা দিন দেখে আসুক। যদি তার মনে হয় সে কিছু করতে পারবে তাহলে খুব ভালো। তবে যদি করার মতন কিছু থাকে তাহলে তো সে করতেই পারবে। আর যদি শুধু পুলিশের পাহারায় ব্যবস্থা হয়ে যায় তাহলে প্রিয়নাথই সে ব্যবস্থা করে দেবে। অসুবিধা হবে না আপনার। মনে মনে একটু হাসলাম। বড় সাহেব বুঝে বুঝে আমাকে এই ব্যাপারে জড়িয়ে ফেলেছে। আসলে অনেক দিন ধরে হাতে তেমন কোনো কেসের ব্যাপার ছিল না। থানায় ঘুরে টুকিটাকি কেসের ব্যাপারে নাড়াচাড়া করে পুরনো অসমাপ্ত তদন্তের ফাইল দেখেই আমার সময় কাটছিল। কৃষ্ণমোহন বাবুর বাড়িতে যদি আবার কোনো আক্রমণ হয়, সেটা দেখা যেমন আমার কর্তব্য, তেমন শিবমোহন বাবু এবং রামু ডাকাতের গুপ্তধন কোথায় আছে সেটা খুঁজে বার করতেও বেশ বুদ্ধি খাটাতে হবে বুঝতে পারছি। বললাম, রামচরণের মৃতদেহ আপনি নিশ্চয়ই এখনও শহরে পাঠিয়ে দেননি, সেখানে ব্যবস্থা করে এসেছে। আপনি গেলে তারপরে সেই মৃতদেহটা দিয়ে আসবে, তাই তো? কৃষ্ণমোহন অবাক হয়ে আমার দিকে তাকাতেই আমি বললাম, মৃতদেহ পাঠানোর হলে আপনি আপনার সঙ্গে করে নিয়ে আসতেন। সে ব্যাপারে আমায় বড় সাহেব অন্তত একবার হলো বলতো। তিনি বলেননি যখন মৃতদেহ এখনও আসেনি। আপনি গ্রামে ফেরার পরে মৃতদেহ আশা করি গরুর গাড়িতে করে বিশ্বস্ত লোকের মাধ্যমে পাঠাবেন। একটা কাজ করুন, আগে মৃতদেহটা গিয়ে দেখি, তারপর সব কিছু হবে। আমার কথায় কৃষ্ণমোহন বাবু যেন খানিকটা ভরসা পেলেন। মানুষের চোখে মুখে কৃতজ্ঞতা মাঝে মধ্যে জল করে ওঠে। কৃষ্ণমোহন বাবুর ক্ষেত্রেও তাই হলো। অবাক হলাম। তার পরনের বেশভূষা সোনার চেইন থেকে শুরু করে আংটি, লাঠির মাথায় সোনার বাট, এমনকি ঘোড়ার গাড়ি সাজসজ্জা পর্যন্ত বুঝিয়ে দেয় যে তিনি বেশ অর্থবান। এমন একজন মানুষের কথাবার্তা কি শান্ত,
কি নম্র প্রকৃতির। অনেক অর্থবান মানুষ দেখেছি যারা ঊর্ধ্বত্ব প্রকৃতির হয়, তবে এই মানুষটাকে কিন্তু বড় ভালো লাগলো। মনে মনে স্থির করলাম, যদি আমার ক্ষমতায় থাকে তাহলে এই মানুষটির সব রকম সাহায্যই আমি করব। শুধু পুলিশ হিসেবে নয়, মানুষ হিসেবেও তার এমন বিপদে তার পাশে দাঁড়ানোটা প্রয়োজন। কলকাতায় অপরাধী কেমন রয়েছে, আমি পুলিশের চাকরি করে ঠিক কীরকম আনন্দ পাই, এ সমস্ত টুকিটাকি কথাবার্তা কৃষ্ণমোহনবাবু জানতে চাইলেন। যতই তার সঙ্গে কথা বলতে লাগলাম, তার উপর শ্রদ্ধা যেন বাড়তে লাগলো। আর তেমনই অবাক হলাম, এমন একটা মানুষের বাড়িতে এরকম সমস্যা হচ্ছে কেন? তার কি ব্যক্তিগত কোনো সমস্যা? কিন্তু সেটা হলে দারোয়ানকেই বা কেউ ছুরি দিয়ে খুন করতে যাবে কেন? চুপ করে অপেক্ষা করতে লাগলাম। আগে যাই, তারপর সব দেখা যাবে। ফগুন গ্রামের জমিদার বাড়িতে এসে যখন পৌঁছলাম, তখন প্রায় বিকেল হতে চলেছে। পথের মাঝে ঘোড়ার গাড়ি একবার বিশ্রামের জন্য দাঁড়িয়েছিল। আমরা এসে পৌঁছতেই দেখতে পেলাম যে বিশাল বাড়ি। বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। নামতে নামতে জমিদার মশাই বললেন, এই 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 হলো আমার বাড়ি। আসুন আসুন দারোগাবাবু, আসুন। এই হরিলাল, দারোগাবাবুর জিনিসপত্র তার ঘরে পৌঁছে দে, আর ভেতরে গিয়ে খবর দে দারোগাবাবুকে নিয়ে এসেছি। যা। আমাদের নামিয়ে দিয়ে বড় গেটের দিকে এগিয়ে গেল হরিলাল। তারপর গেট খুলতেই প্রথমে ঘোড়ার গাড়িটা ঢুকে গেল। দেখলাম একজন লোক লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে, বোধহয় নতুন দারোয়ান। আমাদের দেখে সে সেলাম জানালো। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বড় মাটির রাস্তা চলে গেছে। একপাশে বাগান আর অন্য পাশে বড় সুপারি নারকেল গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে সব। সোজা পথে হাঁটতে হাঁটতে কৃষ্ণমোহনবাবু বললেন, আমি শহরে যাব সে কথাটা সকলেই জানতো, কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে আসবো সে কথা কিন্তু কাউকে বলা হয়নি। সবার সঙ্গেই আপনাকে পরিচয় করিয়ে দেবো, তবে এই ব্যাপারটায় সবার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে খুব সাবধানে আপনি তদন্ত করবেন, বুঝলেন? আসলে কাকে যে সন্দেহ করা যায় আর এই সব কিছুর সঙ্গে কে যে জড়িয়ে আছে কোনো কিছুই না আমি আমি বুঝতে পারছি না। এতক্ষণ পর কৃষ্ণমোহনবাবুর মুখে এমন একটা কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কিন্তু এতক্ষণ হরিলালের সামনে তো আপনি অন্যরকমভাবে সব কিছু বলেছিলেন, আর এখন? কৃষ্ণমোহনবাবু অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন। তার চোখে একটা ভয় আর তার সঙ্গে একটা কুণ্ঠা বোধ মিশে রয়েছে যেন। তিনি বললেন, গুপ্তধনের ব্যাপার যদি সেটাই হয়, তাহলে কে যে এমন কাজ করতে পারে তা আমি নিজেও জানি না। লোভ মানুষকে মাঝে মাঝে অনেক নিচে নামিয়ে দিতে পারে, তবে আমার বাড়ির কেউ এমন কাজ করতে পারে কিংবা এসবের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তো আমার মনে হয় না। রামচরণ বিশ্বস্ত লোক, সে অনেক দিন ধরেই আমার বাড়িতে রয়েছে। এই যে হরিলালকে দেখলেন, তারপর নতুন লোকটাকে দেখলেন, ওলো রামচরণের ভাই শশীচরণ। আমার জমিতে কাজ করত। রামচরণের জায়গায় মাঝে মাঝে প্রয়োজন হলে সে আসতো, এখন তাকেই বহাল করেছি। শশীচরণ সাহসী লোক, সহজে সে কিছুতেই ভয় পায় না, একেবারে রামচরণের মতো। বাড়ির আরও সামনের দিকে এগোতে এগোতে দেখতে পেলাম একজন যুবক বয়সী। আমার চেয়ে বেশ খানিকটা কম হবে তার বয়স। তার মুখের সঙ্গে কৃষ্ণমোহনবাবুর মুখের বেশ আদল রয়েছে। কৃষ্ণমোহনবাবু পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ হলো আমার ছেলে মাধব মোহন। মাধব, ওই শহর থেকে দারোগাবাবু এসেছে, এ কথা আর কাউকে বলার কিন্তু প্রয়োজন নেই। রামচরণের খুন আর বাড়িতে যে সব কিছু হয়ে চলেছে তার জন্য দারোগাবাবু এসেছেন। আমি তো আগেই বলেছিলাম পুলিশে খবর দিতে। আমার কথা যদি আগে তুমি শুনতে তাহলে এমন কিছুই হতো না বাবা। তুমি তো সবাইকে বিশ্বাস করো। গ্রামে যে তলে তলে গুপ্তধনের ব্যাপারটা এভাবে ছড়িয়ে পড়েছে আর তার সঙ্গে এমন কিছু যে একটা হবে তা তো আমি ঠিক আগে আন্দাজ করতে পেরেছিলাম। তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি তো শুনবে না। এতটা ঘোড়ার গাড়িতে এসে বড্ড ক্লান্ত লাগছিল। তখনই মাধব মোহনের সঙ্গে এ ব্যাপারে আর কোনো কথা বলতে ইচ্ছে হলো না। বললাম, মাধবমোহনবাবু, এ ব্যাপারে আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। সামান্য বিশ্রাম নিয়ে তারপরেই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করছি। তবে কৃষ্ণমোহনবাবু যেমন বললেন, বাকিদের এ ব্যাপারে তেমন কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু হরিলাল তো সব জানে। হরিলাল কাউকে কিছু বলবে না। বাবা আমায় বলেই গিয়েছিলেন এই ব্যাপারে কিছু একটা করে তবে ফিরবেন। কিন্তু আপনাকে যে সঙ্গে করে নিয়ে আসবেন সে কথা তো জানতাম না। আচ্ছা, আপনি আসুন, আগে একটু বিশ্রাম করে নিন, তারপর দেখা যাক কি হয় না হয়। দুপুরের খাওয়া দাওয়া করলাম বিকেলের দিকে। তারপর বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা যখন দোতলার নিজের ঘরে বসে আছি, এমন সময় দরজার উপরে খটখট শব্দ শুনে বললাম, ভেতরে আসো।
দেখি একজন মধ্যবয়স্ক লোক, মাথার ওপর একটি চাপা টুপি, চোখের চশমা, গলায় একটা পাতলা সোনার চেইন, আর তার হাতে মোটা একটা লাল রঙের খাতা। তিনি একবার ইতস্তত করে ঘরে ঢুকে বললেন, নমস্কার নমস্কার, শুনলাম আপনি নাকি শহর থেকে এখানে বেড়াতে এসেছেন। কৃষ্ণমোহন বাবুর পরিচিত, তবে আপনার এই ফাল্গুন গ্রাম বেশ ভালো লাগবে। কিন্তু বড় খারাপ সময় এলেন যে, আপনি শুনেছেন? কি শোনার কথা বলছেন বলুন। দেখুন প্রিয়নাথবাবু, এখানে রামচরণ মারা গেছে। রাতের বেলা বাড়িতে ঢুকে কেউ বা কারা যেন রামচরণকে খুন করেছে। কেন খুন করেছে সে কথা কেউ জানে না। আপনাকে বলছি, এখানে এসেছেন যখন খুব সাবধানে থাকবেন। বুঝতেই পারছেন এমন একটা জায়গায়। বুঝতে পারলাম যে নায়েব মশাইকে আমার ব্যাপারে কেউ কোনো কথা বলেনি। একদিকে সুবিধা হয়েছে, তাই একটু অবাক হওয়ার মতো ভান করে বললাম, সে কি কাণ্ড! আমি তো জানতাম না। কৃষ্ণমোহন বাবু তো আমায় এসব কথা বলেননি। এই কথা জানলে আমি এখানে আসতাম না তো। বুঝতে পারলাম আমার কথায় কাজ হয়েছে। নায়েব মশাই ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে আমার দিকে খানিকটা এগিয়ে এলেন। তারপর বললেন, এই নায়েব রতন কুণ্ডু থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কোথাও যেতে চাইলে বলবেন, ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে দেবো। বাড়িতে এখানে ওখানে ঘুরে বেড়ান, তবে রাতের দিকটা একটু সাবধানে থাকবেন, কেমন? কিন্তু নায়েব মশাই, যখন রামচরণ খুন হয় তখন তো আপনি বাড়িতেই ছিলেন। আপনি কি কিছু শুনতে পেয়েছিলেন? আর বলবেন না দারোগাবাবু, রাতের বেলা আমার তো একতলায় ঘর। রামচরণের চিৎকারটা আমি শুনতে পেয়েছিলাম। সে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু উঠে ঘর থেকে বেরিয়ে বাইরে যেতেও তো সময় লাগবে। সে সময়টুকুও পাওয়া গেল না। এখানে তো দেখছেন সামনে উঠোনটা বিশাল বড়। গেটের কাছ থেকে বাড়ি পর্যন্ত আসতে খানিকটা হেঁটেই আসতে হয়। আমরা যখন আলো নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরোলাম, ততক্ষণে দেখি কোথাও কেউ নেই। শুধু গেটের কাছে শব্দ হতেই আলো তুলতে মনে হলো কারা যেন সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে রামচরণ পথের কাছে একপাশে মাটির উপরে পড়ে তখনও গোঙানির মতো চিৎকার করছে। তাড়াতাড়ি গেলাম সেখানে। আমি আর ছোট জমিদার বাবু, মানে দুজনে মিলে ছুটে গেলাম ওখানে গেটের কাছে। আমাদের কাজের লোক মধু সেখানে ছিল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সামনে বেরিয়েই তো দেখতে পেয়েছেন পথটা একটা দিকে চলে গেছে বড় রাস্তার দিকে, আর একটা গ্রামের দিকে চলে গেছে। আর একটু পাশে গেলেই তো জঙ্গল। জঙ্গলের দিকে যদি কেউ ঢুকে পড়ে তাকে খুঁজে পাবো কি করে? তারপরেও আমরা অনেকটা গিয়েছিলাম। তারপরে ফিরে আসি। ততক্ষণে রামচরণের জন্য জমিদার মশাই, মানে বড় জমিদার, কবিরাজকে ডাকতে বলে। মধু আর ছোট জমিদার কবিরাজকে ডাকতে গিয়েছিল। আমরা তখন রামচরণের কাছে যাই। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে জমিদার কৃষ্ণমোহনবাবু বলেছিলেন মৃত্যুর আগেই রামচরণ তার কানে কানে কিছু একটা বলেছিল। কিভাবে জিজ্ঞাসা করা যায় সেটা বোঝার আগেই তিনি নিজেই বললেন। মৃত্যুর আগে রামচরণ বড় জমিদারকে কানে কানে কিছু একটা বলেছিল, আর তাই শুনে বড় জমিদার চমকে ওঠে। আমার মনে হয়, বুঝলে প্রিয়নাথবাবু, ওই এই জমিদার বাড়ির যে গুপ্তধনের কথা আছে তার পাশে ছড়িয়ে রয়েছে। এই ব্যাপারে রামচরণ বোধ হয় জমিদার মশাইকে কিছু একটা বলেছিল। তার মানে এই বাড়িতে গুপ্তধনও আছে। আচ্ছা, ওই কৃষ্ণমোহন বাবু বলেছিলেন তারা পূর্বপুরুষ শিবমোহন বাবুর সঙ্গে ডাকাত রামু ডাকাতের নাকি কিছুটা সম্পর্ক ছিল। সে ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? নায়েব মশাই কিন্তু বারবার দরজার দিকে তাকিয়ে দেখছিলেন। বেশ বুঝতে পারছিলাম তিনি যে আমায় এত কিছু বলছেন সে কথা অন্য কেউ জানতে না পারে সে ব্যাপারে তিনি যথার্থই চেষ্টা করে চলেছেন। এবার তিনি দরজার কাছ থেকে আর একবার ঘুরে এসে বললেন, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এই বাড়িতে কে কি ভাবছে তা তো জানি না। আপনি জানেন না, এর আগে একদিন রাতের বেলা হঠাৎ করে আমি একতলার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেয়েছিলাম। তার আগেই একটা কালো ছায়ামূর্তি মতো কাউকে যেন ওই পেছনের দিক থেকে সামনে আসতে দেখেছিলাম। বাইরে কোথাও আলো ছিল না, অথচ চাঁদের আলোয় মনে হয়েছিল। কিন্তু রাতের বেলা বাইরে তো চট করে কেউ যায় না। রামচরণকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু রামচরণ কিছুই বলতে পারেনি। নায়েব মশাইয়ের এই কথাতে অবাক হলাম। তার মানে বাড়ির ভেতর থেকে কেউ একজন বাইরে গিয়েছিল, আর তাও সম্প্রতি। আর তারপরেই এমন একটা ব্যাপার ঘটে যায়। রামচরণের উপর আক্রমণের ব্যাপারগুলো জটিল হয়ে যাচ্ছে। কিন্তু নায়েব মশাই এত কিছু আমাকে বলছেন কেন? আসলে কি উনি সরল মনেই কি আমাকে সব কিছু বলছেন, নাকি এই সমস্ত বলার পেছনে কোনো কারণ রয়েছে?
এমন সময় কার যেন পায়ে শব্দ শোনা গেল। নায়েব মশাই তাড়াহুড়ো করে বেরিয়ে বললেন, এই ব্যাপারে প্রিয়নাথবাবু আপনাকে অনেক কথা বলবো। ভালোভাবে তো আর কাউকে বলতে পারি না, আপনাকে দেখে শিক্ষিত মানুষ বলে মনে হলো। কাউকে এইসব কথা বলবেন না, ঠিক আছে? তা খাওয়া দাওয়ার পর আপনার কাছে আসবোখন। রাতে নায়েব মশাইয়ের আর দেখা পাওয়া গেল না। কোনো একটা কাজে কৃষ্ণমোহনবাবু তাকে 2 গ্রাম দূরে একটা জায়গায় পাঠিয়েছেন। আমি রাতের বেলা নিচে খেতে গেলাম না। আমার খাবার মধু এই ঘরেই নিয়ে এলো। মধু এবারই সর্বক্ষণের কাজের লোক। তার বয়স কম। আর একজন লোক আছে, তার বয়স একটু বেশি। তার নাম দীননাথ। রান্নার জন্য 2 জন মহিলা আছে। তারা রান্নাঘরে থাকে বেশিক্ষণ। এদিকে মাধবমোহনের স্ত্রীর নাম রত্নবালা। রত্নবালা লাজুক প্রকৃতির। মহিলাদের সঙ্গে রান্নাবান্নায় এ সমস্ত কাজকর্ম নিয়েই বেশিরভাগ সময় থাকে। তার সঙ্গে বাড়ির পুরুষ মানুষদের কথাবার্তা খুবই কম হয়। হিসেব করে দেখলাম এ বাড়িতে দারোয়ান মাধবচরণ ছাড়া আরও 2 জন কাজের লোক, 2 জন রান্নার লোক আর 2 জন ঘোড়ার গাড়ির গাড়োয়ান। এছাড়া জমিদার, তার ছেলে, জমিদারের নাতি, তার বৌমা ছাড়া একমাত্র জমিদার মশাইয়ের স্ত্রী রয়েছেন, অসুস্থ। রাতে খাওয়া দাওয়ার পর জমিদার মশাই এলেন আমার ঘরে। একবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করবেন, আসবেন। চলুন চলুন চলুন। আপনি এসেছেন শুনে এসে দেখা করতে চেয়েছে। তাকে আপনার ব্যাপারে তেমন কোনো কথাই বলা হয়নি। আপনি যে দারোগা প্রিয়নাথ বাবু এ বাড়িতে তদন্ত করতে এসেছেন সে কথা আমি, মাধবমোহন আর হরিলাল ছাড়া কেউ কিন্তু জানে না। নায়েব মশাই এসেছিলেন, অনেক কিছুই আমায় বললেন। তিনিও মনে হয় ভেবেছেন আমি আপনার পরিচিত। নায়েব মশাইয়ের কথা শুনে কৃষ্ণমোহনবাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। তিনি বললেন, নায়েব মশাই আপনার কাছে এসেছিলেন? সব জায়গায় সব সময় গিয়ে পৌঁছন। এই ব্যাপারটা কিন্তু আরে আরে, এক মিনিট। নায়েব মশাই বেশ কয়েকদিন আগে আমায় একটা কথা বলেছিলেন, বুঝলেন? নায়েব মশাই বলেছিলেন এই বাড়িতে কিছু একটা হতে পারে। তখন আমি তার কথায় তেমন গুরুত্ব দিইনি, কিন্তু পরে যখন রামচরণের এমন ব্যাপার ঘটে সেই রাতেও আমি তাকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু নায়েব মশাই যেন রীতিমতন ভয় পেয়েছিলেন। তবে আমার মনে হয় তিনি আসলে ভয় পাননি, তিনি বুঝতে পেরেছিলেন কি হয়েছে, তাই উনি আমায় কোনো কিছু বলতে চাননি। নায়েব মশাইয়ের ওপর কিন্তু আমার সন্দেহ হয়। কিসের সন্দেহ? দেখুন, আমাদের এই বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার ছেলে, বৌমা, নাতি এরা সবাই থাকি। ওপরের তলায় অতিথি এলে তাদের ওপরের তলায় এই দিকটায় থাকতে দেওয়া হয়। মানে ওই যে সিঁড়ি দিয়ে আপনি উঠেছেন তার বাঁদিকে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা আছে, থাকার জায়গা রয়েছে। ডান দিকে আমাদের পাশাপাশি 4টে ঘর। বাকি রান্না খাওয়ার জায়গা থেকে শুরু করে সবকিছুই নিচে। হরিলাল, মধু, দীননাথ, সুমতি, মালতী সকলে নিচে থাকে এবং তারই এক পাশে একদম ওই শেষের দিকের ঘরে থাকে নায়েব মশাই, রতন কুণ্ডু। সেদিন যখন রামচরণের চিৎকারটা শুনে সে বেরিয়েছিল, সে কিন্তু অনেক পরে বেরিয়েছিল। বলেছিল গভীর ঘুমে ঘুমিয়েছিল বলে প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার সন্দেহ যে সে কিছু একটা দেখেছিল। যদি কিছু দেখে থাকে তাহলে সে কথা সে বলবে না কেন? আর আপনার ছেলের সঙ্গে সেই তো নাকি একদম গেট পর্যন্ত গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি না আসলে কাকে যে সন্দেহ করব আর কাকে সন্দেহ করব না। আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কাল থেকে আপনার কাজ শুরু করে দিন, বুঝলেন? সকলকে জিজ্ঞাসাবাদ করে দেখুন কি হয়। আর মনে রাখবেন ওই গুপ্তধনের ব্যাপারটা, এই বাড়িতে সেটা নাও থাকতে পারে, কিন্তু এমন কোথাও আছে যা আমাদের এই পরিবারের সঙ্গে সম্পর্কিত। এরপর কৃষ্ণমোহনবাবু আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর ঘরে। তার স্ত্রীর নাম কাঞ্চনমালা। তিনি অসুস্থ, বিছানায় একটা চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। চোখের তলায় কালি, চেহারা শীর্ণ হয়ে এসেছে। মাথার তলায় নরম বালিশ, মাথার পাশে ওষুধপত্র রাখা, জল থেকে শুরু করে সব কিছু। একজন কাজের মেয়ে অর্থাৎ মালতী তার দেখাশোনা করছিল। ওই আলাদা করে দেখাশোনা করবার জন্য বাইরের কাউকে রাখা কাঞ্চনমালা পছন্দ করেন না। আমি কৃষ্ণমোহনবাবুর সঙ্গে তার ঘরে গিয়ে যখন ঢুকলাম তখন মালতী সেখানে ছিল। কৃষ্ণমোহনবাবুর কথায় মালতী সেখান থেকে বেরিয়ে গেল। আমরা ঢুকতেই কাঞ্চনবালা অতি কষ্টে বলল, আমি তো আগেই জানতাম কিছু একটা হবে। তোমায় বারবার বারণ করেছিলাম। সেদিন যখন ওই সাধু বাবা চলে যাওয়ার সময় এত কিছু বলল, তখনই আমি বলেছিলাম। তুমি এত কথা বলছো কেন হে? হ্যাঁ, তোমায় বলেছি না তোমার শরীর অসুস্থ, কবিরাজ বলতে বারণ করেছে। তুমি বেশি কথা বলবে না, বুঝেছো? একদম বেশি কথা বলবে না।
সাধু বাবার কথা তোমরা যদি শুনতে তাহলে এমন কিছু হতো না। সাধু বাবা তো বলেই দিয়েছিল যে কিছু একটা বিপদ ঘটতে চলেছে, তোমাদের সাবধানে থাকতে। সেসব কথা না শুনে তোমরা সাধু বাবার ব্যাপারটা কি বলুন তো? আরে এই দেখো, আগে পরিচয় করিয়ে দিই, কাঞ্চনমালা এ হলো আমার পরিচিত, শহর থেকে এসেছে আমাদের এই ফল্গুন গ্রাম দেখবে বলে। এমন সময় এসেছে কি আর বলবো, তুমি ওর পরিচয় পেলে খুশি হবে। ও তো কলকাতায় থাকে, বুঝেছো? কতবার কলকাতার দিকে যাব বলে ভেবেছি, নানান কারণে গিয়ে উঠতেই পারিনি। তারপরে যে এমন শরীর খারাপ হলো, ঘোড়ার গাড়িতে করেও যে সেখানে যাব সে শরীরের অবস্থাও নেই। আমার কত দিনের স্বাদ কলকাতা যাব, ওখানে বড় নদী দেখব। অবাক হয়ে গেলাম। ঘোড়ার গাড়িতে এখানে আসতে আমাদের 4 ঘন্টা মতো সময় লেগেছে, অথচ এই মহিলা এখান থেকে কলকাতা দেখার স্বাদ অপূর্ণ রেখে দিয়েছে শুধুমাত্র শরীরের অবস্থার জন্য। বললাম, চিন্তা করবেন না, আপনার শরীর ঠিক হয়ে গেলে আপনি অবশ্যই যাবেন ঘোড়ার গাড়ি করে কৃষ্ণমোহন বাবুর সঙ্গে। কলকাতায় যেতে ঘন্টা 3-4 বেশি তো সময় লাগে না। আমার আর সেই সৌভাগ্য নেই। পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত একদম নাড়াতে পারি না। কি যে মারণ রোগে ধরেছে, ধীরে ধীরে গোটা শরীর অবশ হয়ে আসে। যতক্ষণ শুয়ে থাকি মনে হয় যেন মরেই গেছি। তার মধ্যে আবার এসব হবে না কেন? ডাকাতের ধন সম্পদ নেই তো এই জমিদারি দাঁড়িয়েছে, তার জন্য এসব হয়েছে। আবার সেই একই কথা। আরে তোমায় তো বলেছি এসব কথা মিথ্যে। ডাকাতের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের মেলামেশা ছিল তা অন্য কারণে। ডাকাতের সম্পত্তিতে আমাদের পরিবারের কেউ কখনো হাত দেয়নি। তাছাড়া গুপ্তধনের মতো থাকাই ভালো, বুঝলে? সেসব নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, বুঝতে পেরেছো? কৃষ্ণমোহন বাবু যে কথা আমায় বলেছেন সে কথার ভিত্তিতে আমার মনে হয় আজ থেকে 100 বছর আগেই সেই শিবমোহন বাবুর সঙ্গে রামু ডাকাতের সম্পর্ক আসলে কি ছিল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এখন থেকে এই মুহূর্তে কি হচ্ছে সেটাই জানাটা দরকার। নেহাত কৌশলবশত এখানে আসার পর কয়েকটা ব্যাপারে কৌতূহলী হয়ে আমি জানতে চাইছি। আচ্ছা কাঞ্চনমালা দেবী, আপনার কি মনে হয় এই রামচরণের ওপর আক্রমণটা আসলে কে করেছিল? সত্যি কথা বলতে আমি অত ভালো করে কোনো কিছুই জানি না। বিছানা থেকে উঠতেই পারি না আমি, জানবো কি করে? বাকিরা আমায় যা বলে সেটুকুই আমি শুনতে পাই। রামচরণ যখন রাতের বেলা মারা যায় তখনও আমি নিচে নামতে পারিনি। আমায় এসে সবাই যা বলেছে তাই শুনেছি। কিন্তু সাধু বাবা এখানে যখন এসেছিলেন তিনি বলেছিলেন এই পরিবারে কিছু একটা হতে চলেছে, কিন্তু রামচরণের মৃত্যু হবে সে কথা আমি ভাবতে পারিনি। কৃষ্ণমোহনবাবু ইশারায় আমাকে বুঝিয়ে দিলেন এই সাধু বাবার ব্যাপারে তিনি আমার সঙ্গে পরে কথা বলবেন। কথা বলতে বলতে কাঞ্চনমালা দেবী উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং সেটা বুঝতে পেরেই কৃষ্ণমোহনবাবু ইশারায় মালতীকে ডেকে দিল। আমরা সামান্য কথায় বিদায় জানিয়ে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখি অন্ধকার নামতে শুরু করেছে। দোতলার ব্যালকনির কাছে আমি আর কৃষ্ণমোহনবাবু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণমোহনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ঘটনার কয়েকদিন আগে বাড়িতে যে কেউ ঢুকেছিল সে ব্যাপারে আমায় যেমন বলেছিল ও তেমন কাঞ্চনমালাকেও বলেছিল। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন ও যেখানে শুয়ে থাকে ওর মাথার কাছে এবং ওই দিকে দেওয়ালের ওই দিকটায় 2টো জানলা আছে। রাতের বেলা জানলা 2টো খোলাই থাকে। রাতের বেলা কাঞ্চনমালার ঘরে মালতী মেঝেতে ঘুমিয়ে কাটায়। সারা রাত ওই 2টো জানলা খোলা থাকার জন্য বাড়ির পেছনের দিকে পা ছিল এবং এই দিকটা তার নজরে আসে। কয়েকদিন আগে নায়েব মশাই যে রাতে কাউকে বাইরে দেখার কথা বলেছিলেন ঠিক এই রাতের আগে পরেই একদিন আমায় কাঞ্চনমালা বলেছিল কাউকে একটা সে বাড়ির বাইরে পেছনের দিকে একবারের জন্য হলেও দেখেছে, কিন্তু দেওয়ালের দিক থেকে যাওয়ার জন্য এই দিকে দেখতে না পেলেও দেওয়ালের পেছনের দিকটা সে দেখতে পেয়েছে। তার মানে বাড়ির ভেতর থেকে কেউ একজন রাতের বেলা বাইরে বের হতো, কিন্তু সেটা তো যে কেউ হতে পারে। আর রামচরণ তো পাহারা দিত। রামচরণ কোনো কিছুই বুঝতে পারলো না। রামচরণ বাড়ির সামনের দিকেই থাকতো। চারপাশে চৌহদ্দি যে বেশ বড় তা তো বুঝতেই পারছেন।
মাঝে মাঝে সে ঘুরে আসতো বটেই, কিন্তু যে বাড়িতে কখনো চোর পর্যন্ত ঢোকেনি সেই বাড়িতে অমনভাবে সবসময় ঘুরে পাহারা দেওয়ার কি দরকার বলুন তো? আর রামচরণ তো গেটের কাছেই ছিল, মরেছে ওই পথেই, অর্থাৎ পেছন থেকে কেউ আসেনি, যে এসেছিল সামনে গেটের দিক থেকেই এসেছিল। আর তার চেয়ে বড় কথা আপনাকে বলাই হয়নি, আপনাকে বলেছিলাম না মৃত্যুর আগেই রামচরণ আমার কানে কানে কিছু একটা বলেছিল। রামচরণ এটাই বলেছিল যে সেদিন দরজাটা ভেতর থেকেই কেউ খুলে দিয়েছিল। একটা কথা দারোগা বাবু, আমাদের এই বাড়ির পেছনে ওইদিকে একটা জঙ্গল আছে, রামু ডাকাত নাকি ওই জঙ্গলেই থাকতো। অনেকে মনে করে গুপ্তধন সেখানে থাকতেও পারে, কিন্তু অত বড় জঙ্গলে কখনো খুঁজে দেখার সাহস করতে পারিনি। তাছাড়া জঙ্গলে কোথায় আছে গুপ্তধন তা খুঁজে পাওয়া তো আর চারটিখানি ব্যাপার নয়। গ্রামের লোকেরা কি ভাবে? গ্রামের লোকেরা মনে করে ওই সমস্ত অভিশপ্ত। শিবমোহনের মৃত্যুর সময় তার অবস্থা মোটেই ভালো ছিল না, তার সারা গায়ে কুষ্ঠরোগ দেখা দিয়েছিল। শেষের দিকে সে বড় কষ্ট পেয়েই মারা গেছে। মৃত্যুর আগে সেই তার বংশধরদের বলে গিয়েছিল গুপ্তধন যেখানেই থাকুক না কেন সেটা বলবে না, আর সেই জায়গা থেকে দূরে থাকাই ভালো। কৃষ্ণমোহনবাবুর এই কথাটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। ভেতর থেকে যদি কেউ দরজা খুলে দেয় তাকে রামচরণ কি করে দেখতে পায়নি, আর দেখতে পেলে নিশ্চয়ই কৃষ্ণমোহনবাবুকে সে কথাটা বলতো। আর সবথেকে বড় কথা, কেউ যদি বাইরে থেকে শুধুমাত্র রামচরণকে খুন করার জন্যই বাড়ির ভেতরে ঢুকে থাকে, তাহলে সেটা কে? কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথমত এই রায়বাড়ির গুপ্তধন, আর তার উপর রামচরণের মৃত্যু, সবকিছুই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল বলে মনে হলো। একবার মাধবমোহনের সঙ্গে কথা বলতে হবে। আর এই গুপ্তধনের ব্যাপারটা তো জানাই হয়ে উঠল না। তাই নিজের মনে মনে স্থির করলাম যে আজকের দিনটা যাক, কালকে আমি বাড়ির সকলের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবো। ঘরে ফেরা দরকার। তাছাড়া মাধবমোহনের স্ত্রীর সঙ্গে, মানে রত্নাবালা দেবীর সঙ্গেও একবার দেখা করতে হবে। পরের দিন সকালে কিন্তু রত্নাবালার সঙ্গে প্রথমে দেখা হলো না। সকালের দিকে বাগানের কাছে ঘুরতে ঘুরতে মাধবচরণের সঙ্গে দেখা। সে এগিয়ে এসে আমাকে সেলাম জানালো, বলল, প্রণাম বাবু, প্রণাম। বলছি সকাল সকাল ভালো ঘুম হয়েছে তো? আপনার কি সকাল সকাল এমন বাগানে হাঁটার অভ্যেস আছে? মাধবচরণের কথাবার্তা বেশ ভালো, পরিমার্জিত। বললাম, তোমার কথায় তো গ্রাম্যটান খুব একটা নেই, বেশ গুছিয়ে কথা বলতে পারো। এসব শিখলে কোথায়? আমি বেশ কিছু বছর কলকাতায় ছিলাম, সেখানে আমার এক পরিচিত বাড়িতে কাজ করতাম, কিন্তু বড্ড খাটনি বাবু। তাছাড়া পরিচিতি বলে থাকা খাওয়া দিলেও টাকা পয়সা খুব একটা দিত না। সেখান থেকে অন্য জায়গায় কাজের চেষ্টা করেছিলাম, কিন্তু মন মানল না। তারপরেই ফাল্গুন গ্রামে জমি জমা রয়েছে, ভাবলাম পুকুর টুকুর অনেক কিছুই আছে, এসব ছেড়ে আর কেন বাইরে পড়ে থাকবো। জমি জমা পুকুরে সব যখন রয়েছে, তাহলে তুমি এখানে পাহারাদারের কাজ করছো কেন? আর যখন জানো যে তোমার দাদা মারা গিয়েছে এইখানেই, তাহলে? আমাদের এই সম্পত্তি জমি জমা সব কিছুই তো এই জমিদার বাবুর জন্যই রয়েছে। ফাল্গুন গ্রামে একবার গিয়ে দেখুন না, জমিদার বাড়ির কথা সবার মুখে মুখে ঘুরবে। জমিদার মশাই কারো জমিতে তেমন বেশি একটা খাজনা নেন না। ফসল উঠলে সেই ফসলের একটা ভাগ ওরা এমনি দিয়ে যায়। জমিদার বাবুর পুকুর, জমি, বাগান এই সমস্ত যা আছে তাতেও গ্রামের লোকেরাই কাজকর্ম করে। তবে ওই নায়েব মশাই সব দেখাশোনা করেন। নায়েব মশাই একটু আধটু মাঝে মাঝে টাকা পয়সা এদিক ওদিক করে, সে কথা ঠিক, কিন্তু সেও কাজের মানুষ। এক কথায় বলতে গেলে জমিদার বাবু আছেন বলে গ্রামের লোকেরা এতটা ভালোভাবে আছে। এই যে 3 বছর আগে গ্রামে খরা হলো, গোটা গ্রামের মানুষদের জমিদার মশাই নিজেই সাহায্য করেছেন। জমিদার কৃষ্ণমোহনবাবুর ব্যাপারে যতই শুনি ততই যেন অবাক হই। এবার বুঝলাম যে বড় সাহেবের সঙ্গে কৃষ্ণমোহনবাবুর এত খাতির কিসের। কিন্তু জমি জমা, পুকুর, বাগান এসব ছাড়াও কি কৃষ্ণমোহনবাবুর অন্য কোনো ব্যবসাপত্র রয়েছে? এ ব্যাপারে কৃষ্ণমোহনবাবুর সঙ্গে কথা বলতে হবে। মাধবচরণ বলল, বাবু, আমার দাদাকে যে খুন করেছে তাকে কিন্তু আমি এত সহজে ছাড়বো না। একবার যদি জানতে পারি কাজটাকে করেছে, তাহলেই... এখানে একটা কথা বলে রাখা ভালো।
এখানে আমরা এসেছিলাম দুপুরের দিকে। খাওয়া দাওয়ার একটু পরেই আমায় কৃষ্ণমোহনবাবু নিয়ে গিয়েছিলেন মৃতদেহের কাছে। সেটা আগের দিন থেকেই রাখা ছিল রামচরণের বাড়িতে। সেখানে মৃতদেহ কাপড় দিয়ে ঢাকা থাকবে গরুর গাড়িতে। জমিদার মশাই ফিরবেন আর সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেওয়া হবে। তার জন্যই ওরা অপেক্ষা করছিল বোধহয়। আমরা যেতেই গ্রামের লোকেরা সরে দাঁড়ালো। বাড়ির লোকেরা কান্নাকাটি করছে। সেখানে মাধবচরণও ছিল। জমিদার মশাই এগিয়ে গিয়ে মৃতদেহের কাপড়টা তুলে আমাকে দেখালেন। দু চোখ বন্ধ, গলায় এবং শরীরে নানা জায়গায় ছুরির আঘাতের ছাপ। গলার কাছের আঘাতটা বেশ বড়। সেখানে কোনো রকমের তুলো আর কাপড় দিয়ে সেই রক্তটা বন্ধ করবার ব্যবস্থা করা হয়েছিল, মানে রীতিমতো বাধা হয়েছিল। বললাম, আচ্ছা, একটা কথা বলুন তো জমিদার মশাই, মাঝে এই রামচরণ যখন মারা যায় তখন কখন আপনি তাকে দেখতে পেয়েছিলেন সেখানে? আর তারপরে সে আপনাকে কিছু একটা কথা বলেছিল, সে কথা আপনি যথাসময়ে বলবেন, তা নিয়ে আমায়। কিন্তু ব্যাপারটা হলো, রামচরণ কি কাউকে দেখতে পায়নি? না না, দেখতে পাইনি। রামচরণ আমায় যা বলেছিল সে কথা আমি আপনাকে বলবো, তারও সময় হয়নি। তবে সে নিজে এমনভাবে কাউকে দেখতে পায়নি। এমনকি আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন গেটের কাছ থেকে কাউকে পালাতে দেখলেও স্পষ্টভাবে কাউকে দেখা যায়নি। আর তার থেকেও বড় হলো, বাড়িতে যে ঢুকেছিল তারাও বেশিক্ষণ কিন্তু সেখানে ছিল না। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল, তাই আর দেরি করা গেল না। আমি জানি এখান থেকে মৃতদেহ নিয়ে গেলে পোস্টমর্টম রিপোর্ট অন্তত 2 দিনের আগে আসবে না। তবু আমি মৃতদেহ যা দেখেছি তাতে মনে হয় ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে, এবং ছুরিগুলো একটা নয়, বিভিন্ন। অর্থাৎ বেশ কয়েকজন ছোড়াছুরি নিয়ে তারপর বাড়ির ভেতর ঢুকেছিল। মাধবচরণের সঙ্গে কথা বলতে বলতে কথাগুলো মনে পড়ে গেল। মাধবচরণ আবার বলল, বাবু, আপনি তো বড় জমিদার বাবুর পরিচিত, আপনি কিছু বুঝতে পারছেন না? চিন্তা করো না মাধবচরণ, তোমার দাদাকে কে খুন করেছে তা কৃষ্ণমোহন বাবু ঠিক খুঁজে বার করবে। পুলিশের কাছে পাঠিয়েছে, সেখান থেকে কিছু না কিছু তো হবেই। পুলিশের কথা বলবেন না বাবু। আমাদের গ্রামে একবার খুন হয়েছিল, পুলিশে খবর দিয়েছে, পুলিশ আসতে আসতে লাশ পোড়ানো হয়ে গেছে। আর যে খুন করেছে সেও পালিয়ে গেছে। পুলিশের ভরসায় আমাদের ফাল্গুন গ্রামের মানুষরা থাকে না, ও আমাদের জমিদার মশাই যা করা সব করবে। কথাগুলো বলার সময় মাধবের গলাটা কেঁপে উঠছিল। বুঝতে পারছি যে সম্প্রতি সে তার দাদাকে হারিয়েছে। এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো জমিদার মশাই কেন যে আমি পুলিশ থেকে এসেছি এই ব্যাপারটা চেপে রাখতে চাইছেন। তিনি শিক্ষিত ভদ্র মানুষ, তিনি পুলিশ আইনের সমস্ত ব্যাপারটা বুঝতে পারেন, কিন্তু বাকিরা বোঝে না। তাই তিনি আমার কাছে সাহায্যের জন্য এলেও সে কথা নিজের ছেলে এবং গারোয়ানকে বুঝিয়েছিলেন। আসলে গারোয়ানকে বলার একটা কারণ ছিল। সে আমাকে আনতে থানায় গিয়েছিল, সে সব কিছুই দেখেছে। অর্থাৎ তাকে না বলার মতো কিছুই নেই। উল্টে তাকে কিছু পয়সা বুঝিয়ে দিলে সে এমনিই মুখ বন্ধ করে রাখবে। আর কৃষ্ণমোহনবাবু যেরকম মানুষ, তার কথায় মুখ বন্ধ করতে কেউ দুবার ভাববে বলে মনে হয় না। মনে পড়ল নায়েব মশাইয়ের কথা। যদি বাড়ির ভেতর থেকেই কেউ দরজা খুলে দেয় তাহলে নায়েব মশাইয়ের কথা মিথ্যে নয়। এমনকি কাঞ্চনমালাও রাতের অন্ধকারে কাউকে দেখেছিল। কিন্তু সেটা কে? জমিদার মশাইয়ের ছেলেও জমিদার মশাইকে কিছু একটা ব্যাপারে সাবধান করেছিল। সবাই যদি একইভাবে কাজ করতে থাকে তাহলে আসল কাজটা কে করেছে? দীননাথ কিংবা মধুর পক্ষে এ কাজ করা সম্ভব নয়। বিশেষত তারা এবারেরই কাজের লোক। মালতী বা সুমতির যা অবস্থা দেখেছি, তারাও বেশ লাজুক মহিলা। রান্নাবান্নার নিজেদের কাজকর্ম নিয়েই থাকে। তাছাড়া সব থেকে বড় কথা হলো উদ্দেশ্য। রামচরণের মতো নিজের এলাকার লোককে খুন করে কে কি আনন্দ পাবে? দুপুর পর্যন্ত এসব ভাবেই কেটে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন মধু আমার ঘরে এসে খাবার দিতে এলো, তখন তার সঙ্গে রত্নবালা দেবী নিজেও এলেন। আমি দেখতে পেলাম একটা সুবর্ণ সুযোগ। ঘোমটার আড়ালে দাঁড়িয়ে থেকেই তিনি বললেন, বাবা বলছিলেন আপনি আমার সাথে কথা বলতে চান, তাই আমি আপনার সাথে কথা বলতে এলাম। দুপুরে ঘুমানোর অভ্যাস আছে আমার। একটু পরে খাওয়া দাওয়া সেরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘুমোতে যাব। তাছাড়া সন্ধে থেকে তো পুজো আর যা এসব কিছু নিয়ে ব্যস্ত থাকি, আর আসা হবে না, তাই এখন এলাম। যদি আপত্তি না থাকে তাহলে মধু যদি চলে যায়, আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। রত্নবালা দেবী মধুকে ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়াতে বললেন সিঁড়ির কাছে।
তিনি সামনের চেয়ারে বসলেন। এদিকে আমি বিছানার কাছে বসেছি। খাবার টেবিলের ওপর থালা চাপা দেওয়া রয়েছে। দরজাটা সামান্য ভেজিয়ে দিয়েছিল মধু। আমায় অবাক করে দিয়ে রত্নবালা দেবী তার মুখের কাপড়টা সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখলাম অসাধারণ সুন্দরী এক মহিলা। তিনি ধীরে ধীরে চোখ নামিয়ে বললেন, আমি যে ঘোমটা নামিয়ে আপনার সঙ্গে কথা বলেছি কাউকে বলবেন না কিন্তু। আপনার আসল পরিচয় কিন্তু আমি জানি, তাই তো মধুকে সিঁড়ির কাছে যেতে বললাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছি। মিথ্যে বলবো না, অসামান্য সুন্দরী এই ভদ্রমহিলা। আমি তার মুখের দিকেই তাকিয়েছিলাম। তার মুখে চটুল হাসি, তবে ওই হাসির মধ্যে যেন এক শিশুসুলভ আচরণ এবং তার সঙ্গে এক ছেলে মানুষও লেগে রয়েছে, তবে উশৃঙ্খলা কিংবা অন্য কিছু নেই। আশা করি আমি কি বলতে চাইছি তা পাঠকরা বুঝতে পারবেন। আমায় হতভম্ব দেখেই উনি বোধহয় নিজেই বলে উঠলেন, আমি বেশ বুঝতে পারছি আপনি অপ্রস্তুত হয়েছেন। আপনি চাইলে আমি আবার ঘোমটাটা দিয়েই কথা বলতে পারি। আসলে আমি গ্রামের মেয়ে, এখান থেকে 2 গ্রাম দূরেই আমার বাড়ি। বিশ্বাস করবেন না, আমি গরিব বাড়ির মেয়ে। আমরা 3 বোন। এখান থেকে আমায় পছন্দ করে বাবা তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। বাবা আমায় খুব ভালোবাসেন, তাই বাবার কথার অমর্যাদা আমি করতে পারি না। অথচ বাবা যখন থাকে না তখন কিন্তু আমি ঘোমটা খুলেই রাখি। মা তো অসুস্থ, তাই উনি ঘরেই থাকে। নায়েব কাকা আমায় খুব স্নেহ করে, আর ওনার সামনে তো লাজুকভাবে হাসল। আমি বুঝতে পারলাম যে বড্ড ছেলে মানুষ এই রত্নাদেবী। সে হঠাৎ করেই অচেনা অজানা একজনের কাছে এত কথা খুলে বলে ফেলেছে। তাছাড়া জমিদার বাড়িতে এরকম মান শরম মর্যাদা নিয়ে থাকতে থাকতে হয়তো মন খুলে তিনি কারোর সঙ্গে কথা বলতে পারেন না। বললাম, আমার পরিচয় যখন আপনি জানেন তাহলে আপনাকে তো আর আলাদা করে বলবার মতো কিছু নেই। দেখুন, প্রথমে সরাসরিভাবে আপনাকে একটা কথা বলি। এ বাড়ির কেউ যে রামচরণের মৃত্যুর সঙ্গে যুক্ত রয়েছে সেটা আমার মনে হয়, সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেভাবেই হোক না কেন। আর এ বাড়ির গুপ্তধনের ব্যাপারে আপনি ঠিক কি জানেন তা একটু বলুন। এমন সময় মনে হলো বাড়ির বাইরে, মানে আমাদের দরজার বাইরে কে যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। যে এসেছে সে লক্ষ্য করেনি যে দরজার পাল্লার নিচে সামান্য ফাঁক দিয়ে তার পা দেখা যাচ্ছে। একটু আগে তো বাইরে মধু দাঁড়িয়েছিল, তাহলে কি মধু নিজেই এসে দাঁড়িয়েছে? ব্যাপারটা বুঝতে পারলাম না। রত্নাবালা বলতে শুরু করলো, বাড়িতে আসার পর থেকেই কিন্তু গুপ্তধনের কথাটা বেশ কয়েকবার শুনেছিলাম। ওনার মুখেও শুনেছিলাম, উনিই বলেছিলেন। গুপ্তধন যে কোথায় আছে এটাই তো বুঝে উঠতে পারছি না। বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে গুপ্তধন থাকার কথা, অথচ বাবা বলেন ঠাকুরদা মারা যাওয়ার আগে গুপ্তধন আমাদের আশেপাশেই কোথাও আছে। এটা শুধু বলে গিয়েছিলেন, কিন্তু সে জায়গা কোথায় সেটা তো বলেননি। ওটা খোঁজার তো আমাদের কোনো দরকার নেই। আমাদের যা অর্থ সম্পত্তি আছে, বাবার ব্যবসা যেভাবে চলছে, আমাদের আর অর্থের প্রয়োজন নেই। শুধু শুধু কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? আমাদের পূর্বপুরুষেরা কেউই সেই সম্পত্তি খোঁজার চেষ্টা করেনি। তুমি বুঝতে পারছো না, এখানে এখন ইংরেজ শাসন চলছে। ইংরেজ আমলে যদি কোনোভাবে ওই গুপ্তধন ইংরেজদের হাতে পড়ে যায় তাহলে ওটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া ইংরেজ শাসনে দিকে দিকে জমিদারদের উচ্ছেদ করা হচ্ছে। আমাদেরও জমিদারি কবে যে চলে যাবে বলা যায় না। তাছাড়া বাবা ভালো মানুষ, মানুষের মনের জটিলতা বোঝেন। গরিবদের সাহায্য করতে নিজের অর্থ সম্পত্তি প্রায় শেষ করে ফেলেছে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু ব্যবসাপত্র যদি কোনোদিন ডুবে যায় তখন কি হবে ভাবো তো। একটা কথা বলবো, শুধু ভালো মানুষ নয়, তিনি যেন একেবারে ভগবানের মতো। কিন্তু তিনি কোনো কিছু বেশি ভাবেন না। কেউ বিপদে পড়লে দ্বিতীয়বার না ভেবে তাকে সাহায্য করেন। অর্থ সম্পত্তি, নিজের টাকা পয়সা সব কিছু গ্রামের মানুষদের জন্য এত ব্যয় করেন যে বছরের শেষে নায়েব মশাই হিসেব করে কয়েকবার এমনও পেয়েছে যে যে টাকা আয় হয়েছে সমস্ত টাকাই চলে গেছে এই সব কিছুতে। ভাগ্যিস ইংরেজি সাহেবদের সঙ্গে নতুন একটা ব্যবসা শুরু করে সেটা চালাচ্ছিলেন, তাতেই যে আলাদা টাকা পয়সা আমদানি হয়। এসব তো আমি বেশি বুঝি না, নায়েব মশাই ভালো বলতে পারবেন। আপনি বলতে চাইছেন যে মাধবমোহন বাবু গুপ্তধনের খোঁজ করেছিলেন, কিন্তু তারপরে কি তিনি আর এই ব্যাপারে কোনো মাথা ঘামাননি?
এ তো আমি প্রথম দিকের কথা বলছি, মানে বিয়ে হয়ে এখানে আসার কয়েক মাস পরের কথা। আমার ছেলের বয়স 3 বছর। আপনি তো ওকে দেখেননি, ও ঘরেই থাকে বেশিরভাগ সময়। না না, দেখেছি। এই আপনাদের বাড়ির ওই যে দুজন মহিলা, মালতী আর সুমতি, তারাই তো মাঝে মাঝে তাকে নিয়ে ব্যালকনির কাছে কিংবা বাইরে ঘুরে বেড়ায়। তবে বেশিরভাগ সময়ই সে বাইরে আসে না বলেই মনে হয়। জানি না, রোদ আসলে আমার ছেলের সহ্য হয় না, তাই ওকে রোদে বেশি বার করি না। আর বুঝতেই পারছেন, এখন বাড়িতে এমন একটা অবস্থার মধ্যে ও ঘরেই থাকে বেশি। রান্নাবান্না আমি আর দীননাথ কাকাই সামলাই। মালতী মাকে দেখে আর সুমতি আমার ছেলেকে দেখে। অথচ বাইরের কাউকে বাড়ির অন্য কাজে ঢুকতে দেওয়ার জন্য মা একেবারেই রাজি নয়। রামচরণ দাদার জায়গায় যে মাধবচরণ দাদাকে রাখা হয়েছে, সে কথা কি আর মা জানে? অবাক হলাম। জমিদার বাড়ির জমিদারের পুত্রবধূ হয়ে একজন দারোয়ানকে দাদা বলে সম্বোধন করলো মেয়েটি। বোঝা যায় এ গরিব ঘর থেকে বড়লোক ঘরে এলেও সে নিজে শেকড় ভোলেনি, মানুষকে সম্মান করতে জানে। এমনকি কৃষ্ণমোহনবাবুকেও দেখেছি মাধবচরণের সঙ্গে খুব হেসে হেসে ভালোভাবে কথা বলতে। অর্থাৎ এই বাড়িতে সকলেই যে বেশ ভালো মানুষ সেটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। রত্নমালায় এবার একটা অদ্ভুত কথা বললেন। সাধু বাবার কথা আপনি শুনেছেন? এ পর্যন্ত রত্নাবালা দেবী বলেছে। এমন সময় আমি তাকে চুপ করতে বললাম। দরজার কাছে সেই দুটো পা তখনও দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে কিছু বুঝে উঠতে না দিয়ে বিছানা থেকে ছুটে গেলাম দরজার দিকে। দরম করে দরজা খুলে তাড়াতাড়ি সেদিকে এগোতেই মনে হলো একজন ছুটে গিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। আমি যতক্ষণে ছুটে গেলাম ততক্ষণে দেখলাম আর কেউ নেই। সিঁড়ির এদিকে ওদিকে গোটা লম্বা বারান্দাটাই ফাঁকা। রান্নাঘরের দিক থেকে কার যেন শব্দ শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখি রান্নাঘরে কি যেন করছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে দীননাথ। তাকে কিছু একটা দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ মধু কোথাও নেই। তাকে তো দরজার কাছে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। আমি হেঁটে ফিরে আসতে যাব, দেখি অন্য দিক থেকে নায়েব মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মধু ফিরে আসে। আমায় দেখতে পেয়ে মধু বলল, ছোট মা চলে এসেছে বাবু, এই নায়েব মশাই আমাকে ডাকলেন, তাই আমি চলে এলাম। নায়েব মশাই যেন অবাক হয়ে আমার দিকে তাকালেন, কিছু একটা বলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। ততক্ষণে রত্নাবালা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে ব্যালকনির কাছে এসে পড়েছে। আমায় দেখে বলল, কি হলো বলুন তো? দরজার কাছে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল। একমাত্র মধু বাইরে ছিল, তাছাড়া তো আর এই বাইরে কেউ ছিল না। আমি যখন নামলাম তখন নায়েব মশাইয়ের সঙ্গে মধু কথা বলতে বলতে আসছে। কিন্তু এই বাড়িতে এই মুহূর্তে ওরা ছাড়া আর তো কারোর থাকবার কথা নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে দুটো পা আমি দেখেছিলাম সেটা কোনো পুরুষ মানুষের ছিল। রত্নাবালা দেবী যেন চমকে উঠল। তারপর আস্তে আস্তে বলল, বাবা বাড়িতে নেই। বাড়িতে নেই তো বাড়িতে ছিলেন না, একটু আগেই হয়তো ঢুকেছেন। তাকে সন্দেহ করব কি করে? আর আপনি বললেন দীননাথ কাকা রান্নাঘরে ছিল, তাহলে মধু, কিন্তু মধু এসব কথা শুনতে যাবে কেন? কৃষ্ণমোহনবাবু কিন্তু বলেছেন এ বাড়িতে তিনি কাউকে বিশ্বাস করেন না, একমাত্র নিজের ছেলেকে ছাড়া। তাই মাধবমোহনবাবুকে উনি আমার কথা বলেছেন, আর মাধবমোহনবাবু আপনাকে। রত্নাবালা দেবী, আমি জানি এ বাড়িতে অনেকেই হয়তো অনেক দিন ধরে আছে, কিন্তু সেই গুপ্তধনের লোভ কিন্তু মানুষকে বদলে ফেলতে পারে। রত্নাবালা দেবীর চোখে মুখে ফুটে উঠল ভয়। আমার মনে পড়ল ঠিক এই কথাটাই কৃষ্ণমোহনবাবু সেদিন বাড়িতে ঢোকার সময় আমাকে বলেছিলেন। দেখতে দেখতে এরপরে 2 দিন কেটে গেল। এর মাঝে নায়েব মশাই, মাধবমোহন সবার সঙ্গে আমার অল্প অল্প কথা হয়েছে। আর এই সব কিছুর মাঝে আমি একটা ব্যাপার ধরতে পেরেছিলাম, গুপ্তধন এই বাড়ির কোথাও নেই। মাধবমোহন এই বাড়িতে অনেকবার ঘোরাফেরা করে আর পরীক্ষা করে দেখেছে যে গুপ্তধন এ বাড়িতে থাকবার কথা নয়। বাড়ি সংলগ্ন একতলায় একদম শেষের দিকে একটা ঘর, ওটা ঠাকুর ঘর। ওখানে মা কালীর মূর্তি রয়েছে। একদিন দুপুরবেলা সেখানে গিয়েছি। রত্নাবালা দেবীর সঙ্গে সুমতি তার পুজোর কাজে সাহায্য করছে। আমাদের দেখে রত্নাবালা এগিয়ে এসে ঘোমটা মাথায় দিয়ে আমাদেরকে মন্দিরে ঢুকতে বললেন। আমাদের মন্দির এখানে কদিন হলো এসেছো, এখানেই তো একবারও আসা হয়নি। এই মন্দির অনেক পুরনো, কম করে 70-80 বছর কিংবা তার বেশি হবে এই মূর্তি। বাড়িটাও পুরনো, তবে বেশ কয়েকবার ঠিকঠাক করা হয়েছে। তবে মূর্তিটা কিন্তু পুরনো।
এত পুরনো মূর্তি, বাহ, এত পুরনো মূর্তি। আচ্ছা, কালী মূর্তি যখন, তাহলে কি ডাকাতের সঙ্গে কিংবা গুপ্তধনের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে, তাতে আপত্তি নেই, তবে এ ব্যাপারে আমি খুব একটা মাথা ঘামাই না। গুপ্তধন থাকুক আর নাই থাকুক, আমি একা মানুষ, এসবে বেশি মাথা ঘামিয়ে আমার তো লাভ নেই। জমিদার মশাই এর পয়সায় তার বাড়িতে বসে খাচ্ছি, আমার কোনো কিছুই অভাব পড়ে না, আর কাজকর্ম হলেই হলো। আপনি কখনো এই গুপ্তধন খোঁজবার কথা কিংবা এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কথা ভাবেননি? না, ভাবিনি, তবে অনেকে বলে এই যে মূর্তি দেখেছেন, এমনই আরেকটা মূর্তি জমিদার বাড়ির পেছনে ওইদিকে জঙ্গলে আছে। একসময় শোনা যায় শিবমোহনের আমলে ওই জঙ্গলে মাঝে রামু ডাকাত থাকতো। এইখানে কোথাও জঙ্গলের মাঝে এমনই আরেকটি মূর্তি প্রতিষ্ঠা করেছিল রামু ডাকাত, কিন্তু সেই মূর্তি কোথায় আছে সে কথা কেউ জানে না। এই কথায় যেন চমকে উঠলাম। তার মানে এই জমিদার বাড়ি ছাড়া আর এমন কোনো জায়গা আছে যেখানে এই রকম আরও একটি মূর্তি প্রতিষ্ঠিত আছে? মূর্তি যদি সেখানে থাকে তাহলে এতদিন সেই জায়গাটা কেউ না কেউ নিশ্চয়ই খুঁজে দেখেছে। সেখানে গুপ্তধনের ব্যাপারে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। মনে মনে এই ব্যাপারটা ঠিক করে রাখলাম। বিকেলের দিকে কৃষ্ণমোহন বাবুকে জানাতে তিনি বললেন, দেখুন দারোগাবাবু, প্রথমত আমরা এবং গ্রামের লোকেরা মনে করি ওই গুপ্তধন হলো অভিশপ্ত। যতই হোক না কেন ডাকাতের লুণ্ঠন করা সম্পত্তি, তাই ওদের হাত না দেওয়ার জন্যই এই বাড়িতে ওই গুপ্তধন আমার পূর্বপুরুষরা রাখত না। জঙ্গলের মধ্যে কোথায় সেই মূর্তি আছে আর কোথায় সেই মূর্তির আশেপাশে গুপ্তধন রয়েছে সে কথাও সত্যি বলতে আমরা জানি না। একটা সম্ভাবনা যে নেই সেটা বলবো না। তারপরই মনে পড়ল কৃষ্ণমোহন বাবু তো আমাকে নিজেই বলেছিলেন সেই জঙ্গলের কথা। হ্যাঁ, সেখানেও গুপ্তধন থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি সেটাই হয় তাহলে বাড়িতে রামচরণকে খুন করার কারণটা কি? সেই দিনই রাতের বেলা কিছু একটা ব্যাপার দেখতে হবে তা ঠিক করলাম। এখানে প্রায় 2-3 দিন হয়ে গেছে, বাড়িতে তো কেউ আক্রমণ করলো না। তাছাড়া পাহারার ব্যবস্থা যদি থাকেও তাতেও কিছু লাভ হবে বলে মনে হয় না। সেদিন রাতটা জেগেই কাটালাম। এই বাড়ি থেকে কেউ একজন রামচরণের মৃত্যু চেয়েছে, এবং আমি যে এই বাড়িতে কিছু একটা করতে এসেছি সেটাও বুঝতে পেরে আমার উপর নজর রেখে চলেছে। তাহলে কি নায়েব মশাই? নায়েব মশাইয়ের পক্ষে কিন্তু সব থেকে বেশি সুযোগ রয়েছে। না, কাজের জন্য সে বাইরে যায়, এবং সেই প্রথম বলেছিল যে বাড়ির বাইরে কাউকে দেখেছে। সে নিজেই যদি বাড়ির বাইরে যায় আর সে একতলায় বাইরের ঘরে থাকে, তার পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আমি আসবার আগে সে কিন্তু নিজেই আমার কাছে এসে এসব কথা বলেছে। হতেই পারে আমি যে দারোগা সে খবরটা সে কোনোভাবে জোগাড় করেছিল। তাছাড়া এই মুহূর্তে তো সন্দেহ করবার জন্য আর কাউকেই পাচ্ছি না। দীননাথ, মধু কিংবা রামচরণের ভাই মাধবচরণ হবে না। ব্যক্তিগত কোনো কারণে সে রামচরণকে খুন করে থাকতে পারে, কিন্তু রামচরণ মাধবচরণের ব্যাপারে এর মাঝে গ্রামে সামান্য খোঁজ নিয়েছে, আর এ সমস্ত ব্যাপারে আমাকে সাহায্য করেছিল হরিলাল। সেদিন হরিলালের ঘোড়া দুটোকে দানা পানির খাবার দিচ্ছিল। এমন সময় আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবু, সব ঠিক আছে তো? কিছু বুঝতে পারলেন? বড্ড কঠিন ব্যাপার। গুপ্তধনের খোঁজও পাইনি, আর রামচরণকে কে মারলো সেটাও বুঝতে পারছি না। আচ্ছা হরিলাল, তোমার কাউকে সন্দেহ হয়? মানে রামচরণকে যদি কেউ ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য মেরে থাকে? সে তো বলতে পারি না বাবু, তবে গ্রামের লোকেরা কানাঘুষো বলে গ্রামের বাইরের লোকেদের আনাগোনা শুরু হয়েছে, বুঝলেন? আর তারা নাকি এখানকার লোক নয়। মাঝে মাঝে তাদের গ্রামে দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় না। কোথায় থাকে, কাদের বাড়িতে থাকে, সে ব্যাপারে কিছুই বোঝা যায় না। তুমি খবর নাও, ঠিক আছে? হীরালাল বাইরে থেকে যারা মাসখানেক হলো এসেছে তারা কোথায় থাকে, আর এ বাড়ির এই গ্রামে তাদের সঙ্গে কার সব থেকে বেশি সম্পর্ক রয়েছে? হরিলাল আমার কথায় সম্মত হলো, আর ঠিক তখনই মনে পড়ল সাধু বাবার কথা। সেদিন রত্নাবালা দেবীর কাছ থেকে সাধু বাবার কথা জানবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু কথাটা মনে নেই। হরিলালের কাছ থেকে বেরিয়ে সোজা রত্নাবালার কাছে গিয়ে পৌঁছলাম। তখন বাড়িতে মাধবমোহন কিংবা কৃষ্ণমোহন কেউই নেই। তারা যে কাজের জন্য সবসময় এখানে ওখানে থাকে সে কথা বুঝতে পারছিলাম। রত্নাবালাই আমায় সাধু বাবার কথা বলল। সাধু বাবা হঠাৎ করে সেদিন এসেছিল। গেটের কাছে তখন রামচরণ দাদা ছিল,
তার সঙ্গে কথা কাটাকাটিও আমি শুনছিলাম। আমি মন্দির থেকে বেরিয়ে বাগানে ফুল তুলতে গেছিলাম, জবা ফুল দিতে হয় তো, তা তখনই আমি সাধু বাবাকে দেখে গেট খুলে তাকে ভেতরে ঢুকতে দিলাম। রামচরণ দাদা আমার সাথে খুব রাগারাগি করলো বটে, কিন্তু আমি তার কথা শুনলাম না। সাধু বাবা ভেতরে এসে আমায় আশীর্বাদ করলো, তাকে খেতেও দেওয়া হলো, খানিক টাকা পয়সা, নতুন কাপড় সব কিছুই দেওয়া হলো। কিন্তু সে বারবার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে বাতাসে কিসের যেন গন্ধ শুঁকতে লাগলো। উপর থেকে বাবাও নেমে এসেছে, উনি সেদিন বাড়িতে ছিলেন না। সাধু বাবা বললেন, বিপদ হতে চলেছে এ বাড়িতে, বড় বিপদ হতে চলেছে। তোরা খুব সাবধানে থাকবি, রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোবি না, বুঝলি? কেন কেন বাবা, মানে ঘর থেকে বাইরে বেরোবো না মানে এমন কি বিপদ রয়েছে? খারাপ কিছু যে একটা তা আমি অনুভব করতে পারছি। তোদের এই বংশের ওপরে খারাপ কিছুর একটা নজর পড়েছে, রক্তে লেগে আছে, সেটা অনেক রক্ত লেগে আছে। রক্ত গঙ্গা বইবে কিন্তু, সর্বনাশ হবে, খবরদার। এই যে সাধু বাবা, এই যে অনেক কথা বলেছো, তোমাদের এইসব ভণ্ডামি আমার খুব ভালো করে জানা আছে। খেতে দিয়েছে, কাপড়ে পয়সা দিয়েছে, এখন চলে যাও। বাবুদের সব কথা বলে তুমি আর ভয় দেখিও না। আপনি বলুন সাধু বাবা, রামচরণ অমনভাবে বলে না। তুমি যাও, তুমি যাও, গেটের কাছে যাও। সাধু বাবা একবার যেন অদ্ভুত চোখে রামচরণ দাদার দিকে তাকালো, তারপর বলল, ও আমার কথা বুঝবে না। এ বাড়ির অনেক কিছু আছে, অনেক সোনা দানা, অনেক কিছু আছে, তবে সে সব কিছুতেই রক্ত লেগে আছে। আর একটা অভিশাপ রয়েছে এই বাড়ির ওপর। এ বাড়ির কারোর কোনো ভালো হবে না। এ বাড়িতে বাচ্চা ছেলে আছে কোনো? বাচ্চা ছেলের কথায় আমি চমকে উঠলাম, কিন্তু সাধু বাবা তাকে নিয়ে বেশি কিছু তো বলল না। বাবা ওনার কথা বললেন, সাধু বাবা বললেন, তোদের আশীর্বাদ করে যাচ্ছি, মাধব এলে তাকেও একসময় আশীর্বাদ করে যাব। এখন চলি, অনেক দূর আমাকে যেতে হবে, তোরা সাবধানে থাকিস। রাতের বেলা নিজের ঘরে বসেই এই কথাগুলো ভেবে চলেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই সকলেই শুয়ে পড়েছে। জানালাটাকে অর্ধেক ওপরের দিকে বন্ধ করে দিয়ে নিচের দিকে অর্ধেকটা খুলে ঘর অন্ধকার করে চুপ করে বসেছিলাম। যদি পাঁচিলের দিক থেকে কিছু দেখা যায় তাহলে দেখব। এখান থেকে পাঁচিলটা পেরিয়ে ওপারে দেখা যায়। ওপারে দেখা খানিকটা জমি পেরিয়ে সেই জঙ্গলের কথাই ওরা বলল। এই জঙ্গলটাও এখান থেকে দেখা যায়। একপাশে ধার ধরে সরু মতো একটা পথ গিয়েছে। জানালার কাছে বসে ঘুমিয়ে পড়ব কিনা ভাবছি, এমন সময় একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে আমার চোখ দুটো যেন টান টান হয়ে গেল। অনেকটা দূর থেকে হলেও যেন মনে হলো জঙ্গলের মধ্যে কয়েকটা মশালের আলো জ্বলে উঠল ফটফট করে, আর তার একটু পরেই যেন আলোগুলো নিভে গেল। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। না, আলোগুলো নেভেনি। জঙ্গলের মধ্যে এত দূর থেকেই বলে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে সেই আলোগুলো দেখা যায়, আবার মাঝে মধ্যে নিভে যায়। মনে হলো জঙ্গলটাকে যতটা দেখেছিলাম সামনের দিকে হালকা আর ভেতরের দিকে গভীর। এত রাতে জঙ্গলের মধ্যে অতগুলো মশাল, তার মানে লোক নিশ্চয়ই আছে। তাহলে সত্যি সত্যি জঙ্গলের ভেতরে কোথাও গুপ্তধন রয়েছে। একটা আশ্চর্য কথায় মাথায় এলো, আচ্ছা এমন তো হতেই পারে রামচরণের মৃত্যুটা কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য, আর এই গুপ্তধনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মনে মনে স্থির করলাম যে পরদিনই আমি জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকবো। আজকের দিন রাতের বেলায় বাড়িতে যেন কারোর প্রবেশ ঘটল। আবার অনেক রাতে ঘুমটা ভেঙে গিয়েছিল, ঘরের ভেতরটা গুমোট লাগছিল। এমনিতেই জঙ্গলের মধ্যে দেখা এই দৃশ্য, তাছাড়া সমস্ত ঘটনার পারপার্শ্বিক জড়িয়ে থাকার মধ্যে একটা ব্যাপার মনে মনে ঠিক করবার চেষ্টা করছিলাম। কয়েক মিনিটের জন্য ঘরের দরজা খুলে ঝুল বারান্দার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। একটু ঠান্ডার জন্য ঘুম ঘুম আসতেও চলেছে। ঠিক এমন সময় মনে হলো নিচের তলায় দরজাটা খুলে গেল, আর তারপরেই যেন আবার বন্ধ হয়ে গেল। আমি মুখটা নামিয়ে দেখলাম, না কিছুই নেই। একবার ভাবলাম সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাই, কিন্তু সেটাও করতে পারলাম না। তার বদলে সিঁড়ি দিয়ে কেউ একজন উপরে উঠে আসছে বলেই মনে হতেই গোটা শরীরটাই যেন শিরশির করে উঠল।
আমি তাড়াতাড়ি ঘরের দরজাটার কাছে এসেই সেটা খুলে ফেললাম, আর তারপর এমনভাবে বন্ধ করলাম যেন দরজার কাছে দাঁড়িয়ে আমি সামান্য হলেও সিঁড়ির দিক থেকে উঠে আসা কাউকে দেখতে পাই। রুদ্ধশ্বাসে আমি অপেক্ষা করে চলেছি। আমার বুকের ভেতরটা যে ধকধক হচ্ছিল সেটাও আমি বুঝতে পারছি। তার একটা কারণ আছে। একতলায় যদি কেউ দরজা খুলে বন্ধ করত, তাহলে সে একতলা থেকে ঢুকত, তাহলে ওদের মধ্যেই কারো থাকবার কথা। কিন্তু কেউ যদি ওপরে উঠে আসে, তার মানে দোতলার কেউ, অর্থাৎ কৃষ্ণমোহনবাবু, মাধবমোহন বা রত্নাবালা দেবী, এদের মধ্যে কেউ হবে। তাছাড়া মালতী কাঞ্চনবালা দেবীর ঘরে ঘুমোয়, সেও হতে পারে। অন্য যে কেউই হতে পারে যে একতলা থেকে দোতলায় ইচ্ছে করেই কোনো কারণে উঠে আসছে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে করতে একসময় সিঁড়ির পায়ের শব্দটা একেবারে ওপরে উঠে এলো। আমি দরজাটায় একটু ফাঁকা করে দেখলাম, মূর্তিটা উঠে এলো, একটা চাদর জড়িয়ে রাখা, আর তারপর হাঁটতে হাঁটতে ওই পাশে চলে গেল। পেছন থেকে তাকে দেখতে পেলাম বটে, কিন্তু কোন দরজা দিয়ে যে ঢুকলো সেটা আমি বুঝতে পারলাম না। মনে মনে বললাম, তোর জন্য মিস হয়ে গেল। এমন সময় হাওয়া দিয়ে দরজাটার পাল্লাটা নড়ে উঠলো, কিন্তু কোন ঘরে যে ঢুকলো সেটাই তো বুঝতে পারছি না। বাইরে বেরিয়ে ভালো করে সবকটা দরজার দিকেই দেখলাম। সবকটা দরজাই ভেতর থেকে বন্ধ। কৃষ্ণমোহনবাবু, কাঞ্চনবালা, এমনকি রত্নাবালা এবং মাধবমোহনের ঘরের দরজাও বন্ধ। কি মনে হতে ওপাশে চলে আসতে যাব, এমন সময় হঠাৎ সিঁড়ির কাছে মুখোমুখি একেবারে নায়েব মশাইয়ের সঙ্গে দেখা। তিনি যেন আমাকে দেখে একেবারে হতভম্ব হয়ে গেছেন। আমিও তাকে দেখে অবাক হয়েছি। কিছুক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকার পর নায়েব মশাই প্রথম কথা বললেন। দারোগাবাবু, আপনার পরিচয় আমি পেয়েছি। একটা কাজে আমায় কলকাতায় যেতে হয়েছিল, সেখানে আমি খবরটা পাই। আপনি কৃষ্ণমোহন বাবুর সঙ্গে ওই ঘোড়ার গাড়ি নিয়ে হরিলালের সাথে যেখানে বিশ্রাম করেছিলেন ছাউনির কাছে, সেখানেই আমি বিশ্রাম নিয়েছিলাম। আসলে হরিলালের সঙ্গে গেলে সেইখানেই থাকি। সেখানেই কথায় জানতে পারি যে হরিলালকে চেপে ধরেছিলাম আমি। তখন নায়েব মশাইকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি আমার ঘরে চলে এলাম। কিন্তু আপনি এই সময় ওপরে উঠে এসেছেন কেন? সত্যি কথা বলুন নায়েব মশাই, আপনি কোনোভাবে সব কিছুর সঙ্গে জড়িয়ে নেই তো? নায়েব মশাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি হাঁপাচ্ছেন। তিনি বয়স্ক মানুষ, এমনটা হয় স্বাভাবিক। তিনি প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, দারোগাবাবু আজকে দরজা খুলে বাইরে কে গিয়েছিল? আজকে ফিরে এসে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি তাকে দেখব বলেই একতলার ঘরে অন্ধকারে অপেক্ষা করছিলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি তাকে দেখতে পাই। ঘরে ঢুকে এসে চাদর জড়িয়ে ফেলেছিল বটে, কিন্তু তার আগেই আধো অন্ধকারে দরজার বাইরে সামান্য আলোয় তার মুখটা আমি দেখেছি। আপনি বিশ্বাস করবেন না। আমি সামান্য হেসে উঠে বললাম, আপনি কাকে দেখেছেন তা আমি সামান্য বুঝতে পারছি, কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি। আপনাকে সে দেখেনি তো? নায়েব মশাই আমার দিকে তাকিয়ে অবাক হয়ে মাথা নাড়লেন। আমি কিছু বলতে যাব, তার আগেই আবার দরজার কাছে সেই পায়ের শব্দটা শুনতে পেলাম। আমি চুপ করতে বললাম। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। পায়ের শব্দটা দরজার কাছে বেশ কয়েকবার হেঁটে আবার ওপাশে চলে গেল। এরপর নায়েব মশাইকে ধীরে ধীরে আমি সমস্ত কথা খুলে বললাম, আর সব কথা শুনে অবাক হয়ে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। জঙ্গলের মধ্যে যতটা গভীরে আমরা প্রবেশ করেছিলাম, ততই যেন নায়েব মশাই হাঁপিয়ে যাচ্ছিলেন। তার পক্ষে হাঁটা সম্ভব নয়। তিনি এবার বললেন, দারোগাবাবু, জঙ্গলের মধ্যে যে ওই গুপ্তধন কোথাও লুকোনো আছে, সে ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আমি বললাম যে কৃষ্ণমোহনবাবুর চরিত্র দেখে একটা কথা বুঝতে পেরেছি। ওই গুপ্তধন সম্পর্কে তার কোনো লোভ নেই। ওদিকে মাধবমোহনবাবু খোঁজ করবার চেষ্টা করছিলেন, কারণ সেটা তার বংশগত ব্যাপার নয়। তার কারণ হলো তার চিন্তা ভাবনা। তিনি ব্যবসাপত্র নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেন না, অথচ তার টাকার লোভ রয়েছে বেশ। খারাপ কোনো অভ্যাস তার নেই, কিন্তু টাকা পয়সা জমিয়ে তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে চান। এ বিষয়ে তিনি আমার সঙ্গে কথা বলেছেন। নায়েব মশাই বললেন, তার সঙ্গে জঙ্গলে গুপ্তধনের কি সম্পর্ক? মাধবমোহন বাবুকে বাদ দিলে বাকি সকলে কিন্তু গুপ্তধন সম্পর্কে নিরুৎসাহী ছিলেন, কারণ এই গুপ্তধনের সঙ্গে লেগে রয়েছে অভিশাপ এবং রক্ত। যতই ডাকাতের দল অর্থবান মানুষদের ওপরে আক্রমণ করে তাদের টাকা পয়সা হস্তগত করুক না কেন, সমস্ত অর্থের পেছনে কারোর না কারোর চোখের জল কিন্তু থাকবেই। আর সেক্ষেত্রে এই সমস্ত অভিশাপ এসে পড়বে জমিদার বাড়ির ওপরে। তাই জমিদার বাড়ির মধ্যে যে সে গুপ্তধন থাকতো না, সে ব্যাপারে আমি নিশ্চিন্তে ছিলাম।
অথচ গ্রামের মানুষদের বিপদের সময় শিবমোহন এবং তার ডাকাতের দল সেই গুপ্তধন কাজে লাগাতো। অর্থাৎ এটা কাছাকাছি কোথাও ছিল। একটা মূর্তি জমিদার বাড়িতে এবং জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠা করার মানে কি হতে পারে? আমার সঙ্গে ছিল হরিলাল, তার হাতে লাঠি, আর তার সঙ্গে মাটি খোঁড়ার জন্য একটা কুড়ুল নিয়ে এসেছি। কিন্তু যদি এখানে কিছু না পাওয়া যায়, আর এত বড় জঙ্গলের মধ্যে আমরা... হঠাৎ করেই কাদের যেন শব্দ শোনা গেল। আমি তাড়াতাড়ি নায়েব মশাই এবং হরিলালকে একটা গাছের পাশে লুকিয়ে পড়তে বললাম। আর ঠিক তখনই দেখতে পেলাম যে দুজন লোক হাঁটতে হাঁটতে আসছে। আরে অনেক দিনই তো হলো ওই ভাঙা মন্দিরের পাশে আমরা রয়েছি, কোথাও তো কিছুই হচ্ছে না। শুধু শুধু আমাদের জন্য লোক সাপের কামড়ে মারা গেছে। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু সর্দার তো এখান থেকে যেতেই চায় না। তার কথায় গুপ্তধন এখানেই আছে। এমনকি জমিদার বাড়ির ছেলেটাও তা সেই কথাই বলছে। কিন্তু আর বেশি দিন এখানে ভালো লাগছে না। মন্দিরের আশেপাশে কত জায়গা করে ফেললাম, কোথাও কিচ্ছু হচ্ছে না। কথাগুলো শুনতে শুনতে আমরা চুপ করে গিয়েছিলাম। লোক দুটো জঙ্গলে সেখান থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে গেল, কিন্তু তাদেরকে একদম গ্রামের লোক বলেই মনে হচ্ছে। ওরা চলে যেতে যেতে নায়েব মশাই বললেন, আশ্চর্য, ফাল্গুন গায়ের সবাইকে প্রায় আমি চিনি। খাজনা আদায় করতে কিংবা নানা কাজে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়, কিন্তু এই লোক দুটোকে তো চিনি না। আপনাকে বলেছিলাম দারোগাবু, বাইরে থেকে কিছু লোক এখানে এসে পড়ছে। এই লোক দুটো বোধহয় তাদের মধ্যেই কেউ। ওরা কোন ভাঙা মন্দিরের কথা বলল? যে জঙ্গলের ভেতরে রামু ডাকাতের সেই মন্দিরটা তাহলে এখনো রয়েছে? তোমরা কি জঙ্গলে ঢোকুনি কখনো? জঙ্গল ভালো নয়, সাপকোপে ভর্তি। তাছাড়া রামু ডাকাত এই জঙ্গলেই থাকতো। কোথায় মানুষ মেরে নরবলি দিয়ে মরা পুড়ে টুড়ে পুঁতে রেখেছে। এইসব জঙ্গলে ঢুকে আপদে সে বিপদ বেশি। আমরা আরও পথে এগোতে লাগলাম। অনেকটা চলতে চলতে একটা জায়গায় এসে দেখলাম যে জঙ্গলের মধ্যে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে। এক জায়গায় উনুনের মধ্যে ভাত ফুটছে, আর অন্য জায়গায় কিছু লোক মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। সেখান থেকেই একপাশে একটু দূরে ভাঙা মাটির স্তূপ, যেন মনে হলো ওটাই সেই ভাঙা মন্দির। এখন সেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। দুজন লোক সেই ভাঙা মাটির স্তূপটা কোদাল দিয়ে কেটে চলেছে। হরিলাল নিজের কুড়ুলটা মাটির উপর রেখে বলল, সর্বনাশ! এত লোক মাটি কেটেও যখন কিছু করতে পারছে না, তাহলে আমি কি করব? আমাদের চলে যাওয়া দরকার দারোগাবু। এত লোক রয়েছে এখানে, ওরা নিশ্চয়ই ভালো লোক নয়, ডাকাতের দল। আমার তো মনে হয় রামচরণকে এরাই বেটা মেরেছে। বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিল নিশ্চয়ই। এমন সময় হঠাৎ করে পেছনের দিকে কার যেন কথা শুনতে পেলাম। এখন তোদের মরতে হবে। এই গ্রামের কেউ সাহস করে এই জঙ্গলে ঢুকতে পারেনি, তোরা ঢুকে গেছিস সেখানে। সঙ্গে সঙ্গে পেছনের দিক থেকে গলায় ছুরি ধরার মতো স্পর্শ বুঝতে পারলাম। আমার আর নায়েব মশাইয়ের গলার ওপর কারা যেন ছুরি ধরেছে, কিন্তু হরিলাল ফাঁকা রয়েছে। ভেবেছিলাম কিছু একটা করবে, কিন্তু আশ্চর্য হয়ে দেখতে পেলাম যে হরিলাল হঠাৎ হাসতে হাসতে আমাদের পাশ থেকে উঠে পড়ল, আর তার সঙ্গে সঙ্গে হেসে উঠল সামনের দিকের লোকগুলো। হরিলাল কোদালটাকে মাটির উপর ফেলে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, এত সহজে দারোগাবু আমাদের ফাঁদে ধরা দেবে এ কথা কিন্তু একবার আমি বুঝতে পারিনি। এত বোকার মতো কাজ করলেন আপনি। আপনার ব্যাপারে কত কথা শুনেছি। আমি হতভম্ব হয়ে গেলাম। হরিলাল? শেষ পর্যন্ত হরিলাল আমাদের সঙ্গে বেইমানি করল। নায়েব মশাই বললেন, শয়তান হরিলাল, যে থালায় খাবি সে থালায় ফুটো করবি, তোর এত বড় সাহস! বেশি কথা বললে এক্ষুনি গলাটা মাথা থেকে নামিয়ে ফেলবো। কিসের থালা? ওই গুপ্তধন সব আমার সম্পত্তি। আমি কে জানিস? রামু ডাকাত। রামু ডাকাত হলো আমার বংশধর। ওই রামু ডাকাতের বংশধর হলাম আমি। কৃষ্ণমোহন আর মাধবমোহন যেমন শিবমোহনের সম্পত্তি পেয়েছে, তেমন ওই রামু ডাকাতের সম্পত্তির ওপর আমার অধিকার আছে। আর তোরা কি ভাবছিস শুধু আমি একা? আমি একাই ব্যাপারে রয়েছি। মাধবমোহন শেষে ভয় পেয়ে সরে গিয়েছিল, আর তার জন্য সেদিন ওকে মারবার জন্য ওদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু বেটা ওকে না মারতে পেরে সামনে রামচরণ চলে আসে। ওরা সে কথা বুঝতে না পেরে রামচরণকে দেখে ভয় পালায়।
তখন রামচরণকেই মেরে ফেলে, কিন্তু মাধবমোহন বেঁচে যায়। তার মানে রামচরণকে মেরেছে তোমাদের লোকেরা। তার মানে রামচরণের মৃত্যুর সময় কৃষ্ণমোহনকে যে কথা বলেছিল সেটাই ঠিক। ভেতর থেকে দরজাটা অন্য কেউ নয়, তুমিই খুলে দিয়েছিলে। হরিলাল হাসতে লাগলো। তার খাটো করে পড়া ধুতি আরও একটু ভালো করে খটিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে। তার চোখে আক্রোশ ফুটে উঠেছে। পেছন থেকে দুটো লোকের ধারালো ছুরি গলার একেবারে কাছে এসে বসেছে। হরিলাল বলল, ঠিক বলছে দারোগাবাবু, ঠিক বলছে। আমাদের কোনো দাবি নেই, গুপ্তধন তুলে এখান থেকে নিয়ে যাব। জমিদার বংশ যখন গুপ্তধন চায় না, আমরা তো চাই। ওই গুপ্তধন একবার পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। এতদিনে একটা ব্যাপার বুঝতে পেরেছি, গুপ্তধন ওখানে নয়, মূর্তি যেখানে আছে তার তলাতে রয়েছে। উদ্ধার করতে হবে তা। ততক্ষণে আমি সামান্য হাতটাকে নাড়াবার সুযোগ পেয়েছিলাম। পেছনের লোকটাকে বুঝতে না দিয়ে এক ঝটকায় তার ছুরি ধরা হাতটাকে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভারটা বার করে মাথার ওপরের দিকে একবার ফায়ার করতেই সকলেই পেছনের দিক থেকে সরে গেল। আর সেই মুহূর্তটাই দরকার ছিল। নায়েব মশাইয়ের গলায় ধরে রাখা ছুরি হাতের লোকটা আমার দিকে তাকিয়েছিল। আমি তার হাত লক্ষ্য করে একটা গুলি করলাম। গুলি লাগার সঙ্গে সঙ্গেই ছুরিটা তার হাত থেকে পড়ে গেল। নায়েব মশাই সরতেই আমি তার হাত টেনে ধরে দৌড়তে লাগলাম বাইরের দিকে। জঙ্গলের মধ্যে ভালো করে দৌড়ানো যায় না। আমাদের পেছনে ছুরি হাতে অনেকগুলো লোক ছুটে আসে, কিন্তু আমি জানি আরেকটু সামনের দিকে এগোতে পারলেই আমাকে সাহায্য করবার জন্য লোক চলে আসবে। নায়েব মশাই বললেন, আপনি যান, আমার জন্য ভাববেন না। আপনি এখান থেকে বের হতে পারলে ওদের সবাইকে ধরতে পারবেন, কিন্তু আমাকে নিয়ে পালাতে গেলে আমরা দুজনেই মারা পড়ব। আপনি কি মনে করেন এতটা কাঁচা কাজ আমি করি না? আর একটু এগুলোই দেখতে পারবেন আমাদের সাহায্য করার জন্য লোক আসছে। নায়েব মশাই অবাক হলেন, কিন্তু ততক্ষণে সামনের দিক থেকে পুলিশের লোকেরা ভেতরে ঢুকতে লাগলো। আমি আর নায়েব মশাই ছুটে ওপাশে যেতেই প্রায় 10-12 জন পুলিশ বন্দুক হাতে নিয়ে চটপট ওদের ঘিরে ফেলল। পুলিশের হাতে ধরা পড়ে হরিলাল কাটা কাটা গলায় বলল, এত পরিকল্পনা করলাম, এত কিছু করলাম, তারপরেও ওই বেটার দারোগার জন্য ধরা পড়ে গেলাম। আমি ছাড়বো না দারোগাবু, তোমায় এত সহজে আমি ছাড়বো না। নায়েব মশাই অবাক হয়েছিলেন। সাদা পোশাকের যে পুলিশের দল আমি নিয়ে এসেছিলাম, তারা গাড়িতে করে ওদেরকে ধরে নিয়ে গ্রামের 2-1টা গরুর গাড়ি জোগাড় করে সেখান থেকে রওনা দিল। পুলিশ এসেছিল ঘোড়ার গাড়িতে। ওদেরকে রওনা করে সমস্ত কিছু করে দিয়ে নায়েব মশাইকে নিয়ে আমি যখন জমিদার বাড়িতে ফিরলাম, তখন জমিদার বাড়ি পর্যন্ত খবর চলে গেছে। নায়েব মশাই দুহাতে নিচের মাথা চেপে ধরে বসে পড়েছেন। বসার ঘরে কৃষ্ণমোহনবাবু, মাধবমোহন থেকে শুরু করে সবাই রয়েছে, এমনকি মাধবচরণ পর্যন্তও রয়েছে। আমি এগিয়ে গিয়ে মাধবচরণের কাঁধে একটা হাত রাখলাম। মাধবচরণ, তুমি যে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তোমার জন্য আমি জঙ্গলে ঢোকার আগেই বুঝতে পেরেছিলাম যে পুলিশ এসে পড়েছে। দাদাকে যে মেরেছে তার শাস্তি হবে বলেছেন আপনি। আমি কি কিছু না করে থাকতে পারি? আপনি বলুন, কি করে এসব হলো? হ্যাঁ হ্যাঁ দারোগাবাবু, আপনি বলুন বলুন, এসব কি করে হলো? হরিলাল শেষ পর্যন্ত এমন কাজ করেছে, কিন্তু হরিলাল যে এমন কিছু করতে পারে মানে তা তো আমি 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 কখনোই ভেবে দেখিনি। আপনি ভেবে না দেখলে অন্য কেউ কিন্তু ভেবে দেখেছিল, তাই না মাধবমোহনবাবু? মাধবমোহনবাবু কেমন যেন থতমত খেয়ে গেলেন। বললেন, হরিলাল আমায় কখনোই খুলে বলেনি যে রামু ডাকাতের বংশধর। সে শুধু বলেছিল গুপ্তধন উদ্ধার করতে চাইছে, তার সঙ্গে লোক আছে, আমি তাকে সাহায্য করলে ওই গুপ্তধনের ভাগ আমিও পাবো। আমি দেখলাম বাবা সেসব নিয়ে কখনোই মাথা ঘামায় না। আমি তাই ওদের যদি সাহায্য করি, কিন্তু শেষে বাবার ভয় পিছিয়ে এসেছিলাম। আর তার জন্যই রামচরণ মারা গেল। আপনি পিছিয়ে আসাই হরিলাল ভেবেছিল আপনি হয়তো সবাইকে সব কথা বলে দেবেন, মাঝখান থেকে হীরালাল ফেঁসে যেতে পারে। তাই সেদিন আপনি যখন বাইরে বেরিয়ে মাঝে মাঝে যেমন পাঁচিলের কাছে গিয়ে পাঁচিলের সামান্য ফাঁক দিয়ে ওদের সাথে চিঠি আদান প্রদান করতেন, যেটি আপনার ঘরের বিছানার তলা থেকে আমরা পেয়েছি, সে কাজটা করে ফিরে আসেন, তখনই হীরালালের সঙ্গে আপনার দেখা হয় এবং হীরালাল আপনাকে গেটের কাছে নিয়ে গিয়েছিল। হীরালাল আপনার সঙ্গে ছিল সে কথা রামচরণ বুঝতে পারেনি, তার আগেই আপনি কিংবা হীরালাল গেট খুলে দিয়েছিলেন। আর তারপরেই বাইরে থেকে ওরা আসে আপনাকে আক্রমণ করতে, কিন্তু রামচরণ তাদের আটকাতে গেলে রামচরণকে মরতে হয়।
হীরালাল কোনো একটা ফাঁক দিয়ে সরে পড়েছিল বলে রামচরণ তাকে দেখতে পায়নি। কিন্তু রামচরণের মৃত্যুর আগে আপনার বাবাকে এটা বলেছিল ভেতর থেকে দরজা খুলেছিল অন্য কেউ, কিন্তু কে খুলেছিল সে কথা রামচরণ বুঝতে পারেনি। অথচ আপনাকে যে সে দেখেছিল সে কথাটা হয়তো সে বলতে চায়নি, আর না হলে তা বলবার আগেই সে মারা পড়েছিল। রামচরণকে আঘাত করে ওরা যখন পালিয়ে যায় তখন রামচরণ চিৎকার করে। তার চিৎকার শুনে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। হরিলাল লুকিয়ে পড়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম রামচরণকে আমি মেরেছি এমন কথাই সবাই ভাববে, তাই রামচরণকে বলেছিলাম আমার কথা কাউকে যেন না বলে সে। কিন্তু রামচরণ সত্যি সত্যি এ কথা বলবে না সেটা আমি ভাবতে পারিনি। ছোটবাবু, ছোটবাবু, আপনি এমন কেন করলেন ছোটবাবু? আপনি যদি আগেই বলে দিতেন হরিলালের কথা, তাহলে... আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ওরা আমায় ভয় দেখিয়েছিল। যদি আমি সমস্ত কথা কাউকে বলে দিই তাহলে আমার ছেলে, আমার স্ত্রী, এমনকি আমার বাবাকে মেরে ফেলবে ওরা। বাবা ভালো মানুষ, কোনো কিছুই বোঝে না। গ্রামের লোকেদের মধ্যেই যে ওরা ছড়িয়েছিল। তাছাড়া হরিলাল কখনোই ওদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল না। আমি কখনো বুঝতে পারিনি যে হরিলাল ওদের দলে। আমি ভেবেছিলাম গুপ্তধন খোঁজার জন্য কোনো ডাকাতের দল এসেছে, এই কথাই শুনেছিল। হরিলাল আমায় বলেছিল সেদিন ওরা যখন আক্রমণ করবে হরিলাল পালিয়ে যাওয়ায় আমিও সেই কথাই ভেবেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি যে সবকিছু হরিলাল পরিকল্পনা করেই করেছে। কিন্তু আপনি বুঝতে পারলেন কি করে? আর আপনি সকালে যখন জঙ্গলে গেলেন পুলিশের সাহায্য বা নিয়ে গেলেন কি করে? হ্যাঁ, কি করে? রামচরণের মৃত্যুর সঙ্গে গুপ্তধনের যে সম্পর্ক নেই সে কথাটা আমি বুঝতে পারলাম ওই সাধু বাবার গল্প শোনার সময়। সাধু বাবা এই বাড়িতে এসেছিল আসলে মাধবমোহন বাবুকেই খুঁজতে। তাকে না পেয়ে সে এই কথা বলে, কিন্তু রামচরণ তার উপরে ক্রুদ্ধ হয় বলে সে রামচরণকে টার্গেট করেছিল। বুঝেছিল যে তার পথে রামচরণ বাধা হবে। রামচরণ মারা যাওয়ার পরে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, এই বাড়িতে এমন কেউ আছে যে গুপ্তধনের সঙ্গে জড়িয়ে রয়েছে। অথচ রামচরণকে সে মারতে চায়নি। খুন করলে পুলিশ আসবে, সমস্ত ব্যাপার ছড়িয়ে পড়বে, তখন সমস্যাটা বাড়বে। এদিকে হীরালালকেই আমি খোঁজ নিতে বলেছিলাম যে গ্রামের বাইরে লোক যারা ছড়িয়ে পড়েছে সে কথা জানবার জন্য। হীরালাল আমায় নিজেই বলেছিল যাতে এই সমস্ত কিছু বাইরের লোকের দিকে আমার নজর চলে যায়। কিন্তু এইখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় নায়েব মশাইয়ের কথায়। নায়েব মশাই হঠাৎ করে জানতে পেরে গেল যে আসলে আমি দারোগা, কারণ হীরালাল তাকে সেই ঘুমটিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল যে ঘুমটিতে সেই দিন কৃষ্ণমোহন বাবুর সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম। সে ঘুমটির লোকেরা কোনোভাবে জানতে পেরেছিল আমি তারকা, কিন্তু সব কিছু জানা সত্ত্বেও হীরালাল নায়েব মশাইকে সেইখানেই নিয়ে গেল কেন? ঘুমটির লোকেরা তো আমায় চেনে না, তাহলে ওরা জানলো কি করে আমি তারকা? আসলে হীরালাল কোনোভাবেই তাদের দিয়ে খবরটা নায়েব মশাইয়ের কান পর্যন্ত পৌঁছাতে চেয়েছিলেন যাতে তাদের গুপ্তধন খোঁজার কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারে। কিন্তু নায়েব মশাই সোজা আমার কাছে এসে উপস্থিত হন। সেদিন রাতে নায়েব মশাই নিজে মাধবমোহন বাবুকে বাইরে থেকে ঘরে ঢুকতে দেখেছিল। অর্থাৎ মাধবমোহন বাবু বাইরে ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিল ভয়ের জন্য কিংবা অন্য কোনো কারণে। কিন্তু সেই আমাদের ঘরের বাইরে যে কথা শুনছিল সেদিনকের, সেটা কে? মধু? মধু নয়, ওটা ছিল দীননাথ। আসলে হীরালাল দীননাথকে বলেছিল আমার উপরে নজর রাখতে। পরে দীননাথ তো আমায় সমস্ত কথা বলেছিল। আসলে হীরালাল ঘুরিয়ে ফিরিয়ে দীননাথকে বুঝিয়েছিল যে আমি এখানে এসেছি ওই গুপ্তধনের খোঁজ করতে, তাই আমার ওপর নজর রাখলে গুপ্তধনের ব্যাপারে কোনো খোঁজ খবর হলে সেটা সবাই জানতে পারবে। তাই দীননাথ আমাদের কথা শুনতে চেয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম মধু। তবে এখানে দীননাথের কোনো দোষ নেই। দীননাথ একপাশে চুপ করে দাঁড়িয়েছিল, সে আর কোনো কথা বলল না। এবার কৃষ্ণমোহনবাবু বললেন, কিন্তু সেদিন সকালেই যে জঙ্গলে ঢুকে আপনি এত কিছু দেখতে পাবেন সেই হিসেবে আপনি আপনি পুলিশকে ডেকে আনলেন, আর সে ব্যাপারে নিশ্চিত হলেন কি করে? হীরালাল নিজে এসে আমায় কাল সন্ধেবেলা খবর দিয়েছিল ওদের সকালবেলা জঙ্গলে ঢুকবে, সকালে ওদের একসঙ্গে জঙ্গলে পাওয়া যাবে। কিন্তু আমি যেন একাই যাই। আমি ইচ্ছে করে নায়েব মশাইকে নিয়ে গিয়েছিলাম, এবং তার আগে সেদিন রাতের বেলা নায়েব মশাইকে দিয়ে হীরালালকে ইচ্ছে করেই বলেছিলাম যে নায়েব মশাইয়ের সন্দেহ হচ্ছে কেউ গুপ্তধনের খোঁজে এই গ্রামে এসেছে, যাতে হীরালাল মনে করে পথের কাঁটা আমি এবং নায়েব মশাই দুজনেই যখন
এক ব্যাপারে কৌতূহল দেখাচ্ছি। দুজনকে একসঙ্গে নিয়ে গেলেই কিন্তু কেল্লা ফতে। এই ব্যাপারটা বুঝতে পেরেই রাতের বেলা আমি মাধবচরণকে নিশ্চিত করে বলেছিলাম একদম শেষ রাতের দিকে সে যেন এখান থেকে বেরিয়ে পড়ে এবং কোনোভাবে গিয়ে খবর দেয়, আর তারপরেই বাকি সব কিছু আপনাদের সামনে। সত্যি মাধবচরণ যদি ঠিক সময় মতো এখান থেকে ঘোড়ার গাড়ির ব্যবস্থা না করে থানা পর্যন্ত খবর না দিয়ে যেত, তাহলে কিন্তু কোনো কিছুই হতো না। হয়তো আমাদেরকে আটকাও হতে পারতো জঙ্গলের মধ্যে, হয়তো অন্য কিছুও হতো। সব কিছুই মনের ভেতর ঘুরছিল। তবে বিশ্রামের প্রয়োজন। কাল সারা দিন সারা রাত একরকম জেগেই থাকতে হয়েছে। উঠতে উঠতে বললাম, নায়েব মশাই, খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করবেন, আর একটু বিশ্রামের প্রয়োজন। আজকের দিনটা আমি এই গ্রামেই হাঁটতে চাই। আপনার কথায় এই গ্রামটা কখনো ঘুরে দেখা হয়নি। আজকের দিনটা বিশ্রাম নেই, কাল গ্রামটা একবার ঘুরে দেখে পরশু এখান থেকে চলে যাব। নায়েব মশাইয়ের মুখে হাসি ফুটে উঠল। প্রথম দিন তার যে হাসিটাকে জটিল আর বুদ্ধিদীপ্ত এবং তার সঙ্গে সন্দেহগ্রস্ত হাসি বলে মনে হয়েছিল, আজ সেটাকেই বুদ্ধিমান তবে সারল্যমাখা হাসি বলে মনে হলো। মিথ্যে কথা বলবো না, প্রথমে নায়েব মশাইকেই আমি সন্দেহ করেছিলাম। তবে এখন বুঝতে পারলাম আসল অপরাধী আমাকে সে কলকাতা থেকে ফগুন গ্রাম পর্যন্ত নিয়ে এসেছে শুধু নিজেকে ধরিয়ে দেবার জন্য। এর মধ্যে পুলিশ যখন এসেছিল তখনই পোস্টমর্টমের রিপোর্ট সঙ্গে নিয়ে এসেছিল। বড় সাহেব আমার জন্য পাঠিয়েছিলেন। মৃত্যুটা গলায় ছুরির আঘাতের জন্যই হয়েছিল, তবে তার শরীরে নানা রকম আঘাতের চিহ্ন ছিল। মনে মনে হাসি পেয়ে গেল। সবাই উঠে পড়ল। রত্নাবালা দেবী নিজেই খাবার জোগাড় করতে লাগলো। আসলে আরেকটু পরে দুপুর হবে। আমি এলাম স্নান করবার জন্য। কৃষ্ণমোহনবাবু আমার সঙ্গে হাঁটতে হাঁটতে বললেন, দারোগাবাবু কিছু মনে করবেন না, মানে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে যদি রাতের বেলা গোটা ব্যাপারটা একবার আমার স্ত্রীকে বলেন না, বড্ড বড্ড ভালো হয়। সে যখন শুনেছে তখন থেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে এমনি একটু কম কথা বলে, বুঝতেই পারছেন, একা একা সারাদিন শুয়ে থাকে তো, মনটা ভালো হবে একটু যদি আপনি তাকে বলেন। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। মনে পড়ল কলকাতায় ফিরে বড় সাহেবকেও সব কথা বলতে হবে, কিন্তু গুপ্তধন বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এতদিন আগের সেই মন্দির মাটির তলায় কোথায় না কোথায় ঢুকে গেছে, আর তার ওপর এখন সেটি মাটির স্তূপ হয়ে রয়েছে। আর সেই গুপ্তধন রায়বাড়ির লোকেদের থেকেও দূরে থাকবে বলেই মনে হয়। কৃষ্ণমোহনবাবুর সেই প্রথম দিনের কথা মনে পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, গুপ্তধন আসলে গুপ্তধনের মতো থাকাই ভালো, বুঝলেন দারোগাবাবু? সেই সব নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।